আচ্ছা, যেটা পেডিয়াট্রিক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে ক্লাসগুলো হয়েছে, সেই ক্লাসগুলোর সিস্টেম বেসড ক্লাসগুলো সব হয়ে গেছে। এখন যেগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে টেবিলস। ইউজুয়ালি 4টে টেবিলস থাকে। টেবিল 1-এ থাকে চার্টস প্লাস ইনস্ট্রুমেন্ট, টেবিল 2-তে থাকে ইমেজিং, মেনলি চেস্ট এক্সরেই দেওয়া হয় আন্ডার গ্রাজুয়েটে, সিটি স্ক্যান দেওয়া হয় না আনলেস একদম একদম ভালো একদম সোজা সিটি স্ক্যান ছাড়া দেওয়া হয় না, ইউজুয়ালি এক্সরেস দেওয়া হয়। এক্সরে ক্লাস হবে মনে হয় কালকে। আর টেবিল 3-তে থাকে ভ্যাকসিনস, টেবিল 4-এ থাকে এনআরভি। তো চার্টস প্লাস ইনস্ট্রুমেন্ট ইউজুয়ালি একটা টেবিলেই থাকে। যদি দেখা যায় 4টে টেবিল মিলে 10 নম্বর, মানে পার টেবিলে 2.5 মার্কস করে আছে। 2.5 মার্কসে পাস মার্কস পাওয়াটা খুবই সোজা। মানে আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষার ফাইনাল এমবিবিএস তোরা যখন দিবি, তখন হচ্ছে জাস্ট চার্টসটা ভালো করে পড়ে রিড আউট করে যদি আইডেন্টিফাই করতে পারিস, বেসিক্স প্যাথোলজি গুলো বা বেসিক্স অ্যাবনর্মালিটি গুলো আইডেন্টিফাই করে কেন তুই চার্টস তুই ডায়াগনোসিসে রিচ করলি, এইটুকু বললেই ইউজুয়ালি পাস মার্কস পাওয়া যায়। যদি এগুলো ছাড়াও খুব ভালো অ্যান্সার দিস, তখন যদি মনে হয় এক্সামিনার অনেক কিছু কোশ্চেন করতে চায়, ভালো অ্যান্সার দিলে তখন কোশ্চেন করতে পারে। ইউজুয়ালি 2.5 এর যদি তুই দেখিস, 2.5 এর 50% মার্কস, পাস মার্কস হচ্ছে 1.25। 1.25 নাম্বার মানে ভেবে না, এটা খুব রেয়ারলি হয় যদি ভালো করিস। সুতরাং টেবিল গুলো খুবই সোজা হয়, কিন্তু এই ইমপ্রেশন টেবিলে কেমন তুই অ্যান্সার দিচ্ছিস, সেই ইমপ্রেশনটা তো লং কেস আর শর্ট কেসে, ওই স্যারই যখন তো লং কেস বা শর্ট কেস দেবে ভাববে বা এই ছেলেটা তো চার্জ ভালো দিয়ে এসছে, ইনস্ট্রুমেন্ট ভালো বলেছে, সুতরাং এজ ভালো ছেলে। সুতরাং টেবিল সে ইউজুয়ালি ফেল করে না কেউ, যদি না খুব একদম কিছুই না বলতে পারে। তো সেই জন্য চার্টস বেস ক্লিনিক্যাল সিনারিও আমাদের ডিপার্টমেন্টে 20টা চার্টস আছে, আমি শো করেছি তোদের। 20টা চার্টস নিয়ে জাস্ট একটু সোজাভাবে একটা ডিসকাশন। তো প্রথমে চার্টস দিলেই ফার্স্টে, যেটা আমি বলেছিলাম অডিওতে, যে ইউ শুড ফার্স্ট রিড আউট দ্য চার্ট লাউডলি ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার। মানে এক্সামিনার তোর উল্টো দিকে বসে আছে, এক্সামিনার দেখতে পাচ্ছে না চার্টটা, তুই চার্টটা ভালো করে পড়তে শুরু করবি যাতে এক্সামিনারও শুনতে পায়। So, suppose the first chart, a 1 year and 2 month old male child presents with pallor. Blood test shows the following report: hemoglobin 4.5 gram percent, the total leukocyte count 8,700, RBC count is 2.3 million per cubic millimeter, neutrophil is 42%, lymphocyte 52%, monocyte 3%, basophil 1%, eosinophil 5%, reticulocyte 2%. Peripheral smear shows microcytic hypochromic RBCs with anisocoagulopathy and parapet. Platelet is normal. Ferritin report pending. তাহলে এইটা যখন পড়লি প্রথমে রিড আউট করবি, টেক ইউর টাইম। এই টাইমটা তুই যদি রিড আউট করিস, তাহলে তোর নার্ভটাও একটু ঠিক হবে, একটু কুল ডাউন করবি এবং মাথাটা খুলবে আর কি। সুতরাং প্রথমেই চার্জটা নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করিস না যে স্যার চারটা এইটা রিড আউট কর। দেন যেটা বলবি, স্যার দ্য অ্যাবনর্মাল ফাইন ক্লিনিক্যাল ফিচার্স হেয়ার ইজ দ্য পেশেন্ট প্রেজেন্টেড উইথ প্যালার। প্যালার ইজ দ্য অ্যাবনর্মাল ক্লিনিক্যাল ফিচার্স, and abnormal laboratory finding is hemoglobin is low. There is peripheral smear shows microcytic hyperchromic RBCs with anisocoagulopathy. তো এইটুকুই অ্যাবনর্মাল আছে, এইটুকু রিড আউট কর, নর্মাল গুলোর বলার দরকার নেই। অ্যান্ড এটা দেখে একটা ক্লু, তোর পরীক্ষার সময় একটা ক্লু চাই, ক্লু দেখ লাস্টে লেখা আছে ফেরিটিন রিপোর্ট ইজ পেন্ডিং। তাহলে একটা 2 মাসের 1 বছর 2 মাসের বাচ্চা যে প্যালার নিয়ে এসছে with low hemoglobin and microcytic hypochromic picture with anisocoagulopathy, তাহলে কি কি ডিজিজ হতে পারে? তাহলে দিস ইজ আ স্লাইড শোয়িং মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক, যেহেতু ফেরিটিন রিপোর্ট তোর এখানে একটা ক্লু আছে, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ আ আয়রন ডেফিসিয়েন্সি। কারণ তুই এই দিস মাচ ইনফরমেশন দিয়ে তুই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অন্য কিছু করতে পারবি। দেখ, আরো যদি তোকে বলে হোয়াই দিস ইজ নট বিটা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া নয়, কারণ থ্যালাসেমিয়া তো মাইক্রোসাইটিস হাইপোক্রোমিয়া হবে। রেটিকুলোসাইট কাউন্ট দেখ নর্মাল আছে 2%। ইউজুয়ালি রেটিকুলোসাইট কাউন্ট অন দ্য হায়ার সাইড থাকে, যেহেতু এটা ক্রনিক হিমোলাইটিস। হিমোলাইসিসের টেলটেল সাইন্স কি কি হয়, হিমোলাইসিসে কি হবে, হিমোলাইসিসের যদি অ্যাকিউট হিমোলাইসিস হয় তাহলে ইউজুয়ালি ম্যাক্রোসাইটস পাওয়া যায়, কিন্তু যদি ক্রনিক হিমোলাইসিস হয় তাহলে ইউজুয়ালি ম্যাক্রোসাইট ও নর্মোসাইট পাওয়া যায়। যদি ক্রনিক হিমোলাইসিস হয় ইউজুয়ালি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া। ক্রনিক হিমোলাইসিস হলে রেটিকুলোসাইট কাউন্ট বেশি হবে। নিজে নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এটা সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা প্যালার উইথ লো হিমোগ্লোবিন আর মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া। পরের কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ মাইক্রোসাইটোসিস, হোয়াট ইজ হাইপোক্রোমিয়া, হোয়াট ডু ইউ মিন বাই অ্যানাইসোসাইটোসিস, হোয়াট ডু ইউ মিন বাই পয়কুলোসাইটিস, এই রিলেটেড কোশ্চেন হবে। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হোয়াই আর ইউ সেইং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া? স্যার, the patient presents with pallor along with low hemoglobin and peripheral blood thickness showing anisocytosis, poikilocytic, microcytic hypochromia. Also there is a clue that peritoneal report is faint. তারপর তোকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রিলেটেড কোশ্চেন করতে পারে যে হোয়াট আর দ্য কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হাউ উইল ইউ ট্রিট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো আয়রন ডেফিসিয়েন্সি যেমন হোয়াট আর দ্য কজেস গুলো তোকে ভাগ করতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডিউ টু ডিক্রিজ ইনটেক, মোস্ট কমনলি নিউট্রিশনাল হয়, ডিউ টু ডিক্রিজ সাম অ্যাবজর্পশন হতে পারে, জিআই প্রবলেমে হচ্ছে, জিআই কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ, হাইপোক্লোরাইডিয়া হচ্ছে, কোনো জিআই রিসেকশনস হয়েছে, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে ডিউ টু ইনক্রিজড লস, যেমন ব্লাড লস হচ্ছে, ক্রনিক ব্লাড লস হচ্ছে ডিউ টু রিকারেন্ট and chronic blood loss due to hookworm infestation, due to hemorrhoids, due to chronic GI blood loss তাতে হতে পারে। আরেকটা হতে পারে যে ইনক্রিজ ডিমান্ড অফ আয়রন। ইনক্রিজ ডিমান্ড অফ আয়রন মানে এনি ক্রনিক ইনফেকশন, কোনো একটা পেশেন্ট অনেকদিন ধরে ক্রনিক ইনফেকশনে ভুগছে, তার ইনক্রিজ ডিমান্ড আছে ফর আয়রন, সেখানেও আয়রন ডেফিসিয়েন্সি। এইভাবে কোশ্চেন আসতে পারে যে কজেস, হাউ উইল ইউ ট্রিট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ইউজুয়ালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বিফোর stamping it iron deficiency anemia, we will need actually few more tests like iron indices করতে হবে, যেমন ফেরিটিন লেভেল করতে হবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি করতে হবে, পার্সেন্ট ট্রান্সফারিং সার্কুলেশন করতে হবে এবং সিরাম আয়রন করতে হবে আইডিয়ালি। ইউজুয়ালি কি হয় এগুলো জিজ্ঞেস করতে পারে, আয়রন ইন্ডিসেস কি চেঞ্জ হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ফেরিটিন কমে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি উইল ইনক্রিজ, পার্সেন্ট সার্কুলেশন উইল ডিক্রিজ, সিরাম আয়রন লেভেল। প্রথমে যেটা আমি দেখেছি এই চার্জ পরীক্ষা থেকে, কি এরপরে কি ইনভেস্টিগেশন করবো, প্রথমে বলে দেয় বোন ম্যারো করবো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে বোন ম্যারো করার দরকার পড়ে না, আর আনলেস দ্যাট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ রিফ্র্যাক্টরি টু ট্রিটমেন্ট, বা একদম তুই ডাউটফুল আছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিনা, তখন বোন ম্যারো। তো নেক্সট ইনভেস্টিগেশন ফেরিটিন রিপোর্ট অ্যালং উইথ আদার আয়রন ডেফিসিয়েন্সি, আদার আয়রন ইন্ডিসেস। এইভাবে একটা চার্জকে এতটা বললেই 5 মার্কসের থেকে বেশিই পাবে, মানে 2.5 পেয়ে যাবে, ঠিক আছে। তো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে দেখ একই রকম চাইল্ডের প্রেজেন্টেশন, 1 ইয়ার 2 ইয়ার। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, টোটাল কাউন্ট নর্মাল আছে, তাই 8700। হ্যাঁ, লিম্ফোসাইটটা একটু হয়তো লিম্ফোসাইট 52% হাই আছে অবশ্যই, নিউট্রোফিলের থেকে লিম্ফোসাইট একটু বেশি আছে, বাট ক্লিনিক্যাল সিনারিওতে ইউজুয়ালি পেশেন্টের অ্যাসোসিয়েটেড কোনো ইনফেকশন থাকতে পারে, বাট ইন দ্য কনটেক্সট অফ আয়রন ডেফিসিয়েন্সি বা লিম্ফোসাইটের কোনো গুরুত্ব নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখ সেম 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 প্রেজেন্টেশন, 1 ইয়ার 2 মান্থ মেল চাইল্ড, কিন্তু এখানে প্যারালের সাথে হেপাটোস্পিনোমিয়া, ঠিক আছে। আর সাথে দেখ হিমোগ্লোবিন এখানেও কম, কিন্তু এখানেও মোটামুটি একই রকম পিকচার। নিউট্রোফিল লিম্ফোসাইটটা নিয়ে একটু ভুলে যা, ওটা দেখিস না। রেটিকুলোসাইট কাউন্টটা বেশি, 5%। পেরিফেরাল ব্লাড স্মেয়ার সেম, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আরবিসি উইথ অ্যানাইসোসাইটোসিস, পয়কুলোসাইটোসিস এন্ড টার্গেটস। প্লেটলেট কাউন্ট ইজ নরমাল, এন্ড এখানে একটা তোকে ক্লু দিয়েছে এইচপিএলসি, তার মানে এটা হচ্ছে ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া। So this is a slide of microcytic hypochromic anemia, probably chronic hemolytic anemia, and most common cause of chronic hemolytic anemia is beta thalassemia. কিভাবে তো ক্যান্সার করতে প্রথমে বিটা থ্যালাসেমিয়া বলে দিতে হবে না, এইটুকু দেখে বিটা থ্যালাসেমিয়া বলা যাবে না, আর আনলেস এইচপিএলসি তুই করতে হবে। এইটুকু স্লাইডের মধ্যে কি দেখতে পারিস যে this is a microcytic hypochromic anemia, without any doubt anemia is there along with microcytic hypochromic. Next, why hemolytic anemia? Because reticulocyte count is raised, sir. Why chronic hemolytic anemia? Because chronic hemolytic anemia তে সাধারণত হেপাটোস্প্লিনোমেগালি, প্যারালের সাথে হেপাটোস্প্লিনোমেগালি মানে আদার রেটিকুলো এন্ডোথেলিয়াল অর্গান গুলোর এনলার্জমেন্ট হচ্ছে, সেজন্য ক্রনিসিটির জন্য এনলার্জমেন্ট। হ্যাঁ, আর এইচপিএলসি ইজ এ ক্লু যে এটা বিটা থ্যালাসেমিয়া হতে পারে। তো দিস ওয়ে ইউ হ্যাভ টু নাও হাউ টু ডিফারেন্সিয়েট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া উইথ ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া বা বিটা থ্যালাসেমিয়া। এটা এই কোশ্চেনটা করতে পারে এখানে, কারণ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেও হেপাটোস্প্লিনোমেগালি মানে হিউজ হেপাটোস্প্লিনোমেগালি নাও থাকতে পারে, কিন্তু আমাদের দেশে জাস্ট প্যালপেবল লিভার বা আর্লি স্টেজ অফ থ্যালাসেমিয়া যেখানে
লিভার স্ক্রিন অতটা বাড়েনি, সেই সময় একটা ডাউট হয় যে whether it is iron deficiency anemia or not. How to differentiate? The peripheral picture will be more or less same, microcytic, hypochromic, RBC, anisocytic দুটোই থাকবে। একটা হেমাটোলজিক্যাল প্যারামিটার আমরা করি যেটা এখানে নেই, সেটার নাম হচ্ছে RDW। RDW হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ। রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ মানে যদি আমি আরবিসি এর সাইজ গুলোকে প্লট করি, এটা গ্রাফ, তাতে একটা একটা মিন ভ্যালু থাকবে। মিন ভ্যালু either side of the mean value, the dispersion of RBC's volume কতটা হয়েছে, that is the red cell distribution width. So that usually in beta thalassemia the RDW is in the normal range, but in iron deficiency anemia RDW will be increased. What is the normal value of RDW? Usually 12 to 16. এটা হচ্ছে normal RDW value. Usually in iron deficiency anemia RDW বেশি দিকে থাকে, ঠিক আছে, towards higher side, 20 বেশি 25 এরকম সেগুলো থাকে। এইটা একটা পয়েন্ট। আর ক্লিনিক্যালি তো দেখতেই পাবি অ্যালং উইথ থ্যালাসেমিয়াতে বা ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়াতে আদার্স ক্লিনিক্যাল সাইন যেমন ক্রনিক হেমোলাইটিক ক্রাইসিস থাকবে, হেপাটোস্প্লিনোমেগালি থাকবে, লিম্ফ্যাটিনোপ্যাথি থাকতে পারে, আদার কমপ্লিকেশনস অফ বিটা থ্যালাসেমিয়া যেরকম শর্ট স্ট্যাচার থাকতে পারে, হ্যাঁ, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে। তো এগুলো থাকে ইউজুয়ালি। তো বিটা থ্যালাসেমিয়া যেটা আমি বলেছিলাম অডিওতে, বিটা থ্যালাসেমিয়া ইউ হ্যাভ টু রিড ফ্রম টপ টু বটম, মানে সবকিছুই জানতে হবে, কারণ বিটা থ্যালাসেমিয়া ইজ দ্য লং কেস। লং কেসের ব্যাপারে মেন দুটো কেস থাকে পরীক্ষায়, একটা বিটা থ্যালাসেমিয়া আন্ডার গ্রাজুয়েট আর একটা নেফ্রোটিক সিন্ড্রোম। আর কিছু হার্ট ডিজিজ বিএসডি টিএসডি থাকলে দিতে পারে, ঠিক আছে। নিউরোলজিক্যাল নিউরোলজি অ্যাজ আ লং কেস কখনো থাকবে না আন্ডার গ্রাজুয়েট। মেন বিটা থ্যালাসেমিয়া, নেফ্রোটিক সিন্ড্রোম আর ফিউ হার্ট ডিজিজ লাইক বিএসডি, লাইক টেট্রালজি অফ ফ্যালস, এই কটা লং কেস জন্য পুরো ফলো করতে হবে, বিটা থ্যালাসেমিয়া ভালো করে করতে হবে, ঠিক আছে। নেক্সট স্লাইড হচ্ছে 1 year 2 month old child presents with, হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমি হ্যাঁ রেটিকুলোসাইট কাউন্ট বলবে, RDW বলবে, হ্যাঁ, আর আদার ক্লিনিক্যাল ফিচার্স আছে সেগুলো বলবে, ফ্যামিলি হিস্ট্রি, আদার। স্যার শোনা যাচ্ছে না কিছু, মিউট হয়ে গেছে আপনারটা। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, ওকে। হ্যাঁ, যেটা বলছিলাম যে ঠিকই বলেছিস, রেটিকুলোসাইট কাউন্ট বেশি একটা পয়েন্ট, RDW একটা পয়েন্ট, ক্লিনিক্যাল ফিচার্স আর একটা পয়েন্ট, আর বাবা মার প্রিভিয়াস হিস্ট্রি, যে বাবা মা কেরিয়ার ছিল কিনা সেটা একটা পয়েন্ট। যদি বাবা মা দুজনেই কেরিয়ার হয় বা দুজনের মধ্যে একজন কেরিয়ার একজন অলরেডি বিটা থ্যালাসেমিয়া মেজর মাইনর বা যাই হোক, তাহলে যদি আমার কাছে মাইক্রোসাইক্লিক হাইপোক্রোমিক পিকচার নিয়ে আসে, তাহলে আমাকে থ্যালাসেমিয়া উইল বি more possible than iron deficiency. Usually প্রবলেমটা হয় আর্লি প্রেজেন্টেশন অফ, মানে ধর একটা 8 months 9 months এর বাচ্চা প্রথম, তখন তার ক্রনিক হেমোলাইটিক ক্রাইসিস হয়নি, তখন তার হেপাটোস্প্লিনোমেগালি হয়নি, তখন প্রবলেমটা হয়, তখন আমরা RDW করি, তখন আমরা রেটিক কাউন্ট করি, আর যদি আমাদের ডাউট হয় আমরা একটা HbA করি। তো এই হচ্ছে ব্যাপার, বিটা থ্যালাসেমিয়াটা ভালো করে পড়তে হবে। Chart number 3, 1 year 2 month old male child presents with mucous membrane bleeding and pallor. এখানে প্যালারের সাথে আগে হেপাটোস্প্লিনোমেগালি, এখানে ব্লিডিং ম্যানিফেস্টেশন, মিউকাস মেমব্রেন ব্লিডিং, ব্লাড টেস্ট সোর্স ফলোইং। এখানে দেখ রিড আউট করবি, এখানে হিমোগ্লোবিন 4.5 গ্রাম পারসেন্ট, আরবিসিও কমের দিকে আছে, হ্যাঁ, টোটাল লিউকোসাইট কাউন্ট ইজ লেস দেন 4,000, সো দেয়ার ইজ লিউকোপেনিয়া অলসো। অ্যান্ড এখানে লিম্ফোসাইট বেশি 80%। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এটা বেসিক্যালি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে রিলেটিভ লিম্ফোসাইটোসিস হয়, ঠিক আছে। রেটিকুলোসাইট কাউন্ট 0.5%, কমের দিকে আছে, প্লেটলেট 18,000। এইটা যখন তুই ডায়াগনোসিস বলবি, স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলবি না, কারণ এইটুকু দেখে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া জানা যায় না। এটা হচ্ছে, দিস ইজ আ স্লাইড অফ প্যান, দিস ইজ এ ক্লিনিক্যাল সিনারিও শোয়িং প্যানসাইটোপেনিয়া।
প্যানসাইটোপিনিয়া তোকে তখন ডিডি জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য ডিডিজ অফ প্যানসাইটোপিনিয়া, তখন তুই বলবি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকিমিয়া, মাইলোফাইব্রোসিস, মাইলো, তারপরে হচ্ছে তোর এনি বোন ম্যারো ইনফিলট্রেশন বা এনি স্টোরেজ ডিসঅর্ডার, তারপরে হচ্ছে ফিউ ইনফেকশনস লাইক ক্রনিক ইনফেকশনস লাইক টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস। হ্যাঁ, তো এইভাবে বলতে হবে। তো প্যানসাইটোপিনিয়া বলতে হবে, এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলা যাবে না। 3টে সেল লাইন ডিক্রিজ, তাকে সেই জন্য প্যানসাইটোপিনিয়া। আর মিউকাস মেমব্রেন ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর কজ হচ্ছে কিন্তু ডিক্রিজ প্লেটলেট কাউন্ট। ঠিক আছে, তো তখন তোকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নিয়ে জিজ্ঞেস করতে পারে। তোকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে যেটা ইম্পর্টেন্ট বাচ্চাদের যেটা হয়, মোস্ট কমন কজ অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ফ্যাঙ্কোনিজ অ্যানিমিয়া। ঠিক আছে, তোকে ফ্যাঙ্কোনিজ অ্যানিমিয়া নিয়ে জিজ্ঞেস করতে পারে, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ফ্যাঙ্কোনিজ অ্যানিমিয়া। ফ্যাঙ্কোনিজ অ্যানিমিয়া ইউজুয়ালি টিপিক্যাল ফেসিস হয়। ঠিক আছে, তাদের সাথে ক্যাফেওলেট স্পট থাকে বডিতে, আর শর্ট স্ট্যাচার হয়। আর আরেকটা হচ্ছে রেডিয়াল সাইড অফ হ্যান্ডের ডিফেক্ট থাকে, রেডিয়াল ডিফেক্ট থাকে, থাম 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 বা রেডিয়াল সাইড অফ দ্য হ্যান্ডের ডিফেক্ট। তো ফ্যাঙ্কোনিজ অ্যানিমিয়া আর আদার কজেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা প্যানসাইটোপিনিয়ার মধ্যে বিস্কেরাটোসিস কনজেনিটা আছে, ডায়মন্ড ব্ল্যাকম্যান সিনড্রোম আছে। তো এগুলো একটু নামগুলো পড়তে হবে যে হোয়াট আর দ্য কজেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিকের নেক্সট কোশ্চেন হবে, হোয়াট ইজ দ্য নেক্সট ইনভেস্টিগেশন ইউ লাইক টু অর্ডার। নেক্সট ইনভেস্টিগেশন কি করবো? এই পেশেন্টটা যদি এরকম আছে যে মিউকাস মিউট তার সাথে প্যানসাইটোপিনিয়া আছে, নেক্সট ইনভেস্টিগেশন আমাকে অবশ্যই বোন ম্যারো এক্সামিনেশন ইন দ্য ফর্ম অফ বোন ম্যারো অ্যাসপিরেশন। বেটার যদি বোন ম্যারো বায়োপসি করতে পারিস বেটার, কারণ বোন ম্যারো অ্যাসপিরেশন অনেক সময় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ড্রাই ট্যাপ আসতে পারে। তো ইন দ্যাট সিচুয়েশন বোন ম্যারো বায়োপসি বেটার, সেখানে বোন ম্যারো পিকচারও 3টে সেল লাইন, দ্যাট ইজ erythrocytes, মেটাকারোসাইটস আর লিউকোসাইটস এর প্রিকারসর গুলো সবকিছু পাবে। ঠিক আছে, ড্রাই ট্যাপ আসতে পারে বোন ম্যারো অ্যাসপিরেশনে, দ্যাট ইজ অলসো অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। প্যানসাইটোপিনিয়া নিয়ে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নেক্সট স্লাইড হচ্ছে, a 1 year 2 month old male child presents with hepatosplenomegaly with pallor. Blood test shows the following report: hemoglobin 6.5, our hemoglobin কম, টোটাল লিউকোসাইট কাউন্ট এখানে বেশি 1,18,700। তার সাথে নিউট্রোফিল লিম্ফোসাইট যা আছে লিম্ফোব্লাস্ট 18%, লিম্ফোসাইটও 70%। এখানে লিম্ফোসাইট বেশি কারণ তোকে যদি জিজ্ঞেস করে, দেয়ার মে বি সাম অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটস, তাই তো, যেহেতু এটা লিউকিমিয়া। রেটিকুলোসাইট কাউন্ট 0.8%, পেরিফেরাল ব্লাড স্মিয়ার সোর্স নর্মোসাইটিক নর্মোক্রমিক আরবিসি, প্লেটলেট 48,000। সো 2 সেল লাইনস আর ডিক্রিজড হিয়ার, একটা হচ্ছে আরবিসিস বা হিমোগ্লোবিন আর একটা প্লেটলেট, আর টোটাল কাউন্ট এখানে অনেক বেশি। তো এরকম একটা পিকচার দিলে, তো কজ অফ দিস প্যালার উইথ হেপাটোস্প্লেনোমেগালি, এরকম একটা পিকচার ইজ অ্যাকিউট লিউকিমিয়া। ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট কমন ইজ এএলএল দেন এএমএল, বাচ্চাদের সিএমএল সিএলএল অলমোস্ট খুবই কম হয়। মোস্ট কমন ইজ এএলএল, সো প্রবাবলি অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকিমিয়া। অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকিমিয়ার মধ্যে মোস্ট কমন আবার পি বি সেল এএলএল, পি বি সেল এএলএল। ঠিক আছে, পি বি সেল এএলএল ইজ দ্য মোস্ট কমন চাইল্ডহুড হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। এখানে হচ্ছে ওই কোশ্চেন করতে পারে যে হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট বা হোয়াট নেক্সট ইনভেস্টিগেশন ইউ লাইক টু। এখানে আমি নেক্সট ইনভেস্টিগেশন ইজ, এটা পুরো কথাটা বলতে হবে, বোন ম্যারো বায়োপসি উইথ ইমিউনোফেনোটাইপিং উইথ সাইটোজেনেটিক্স। শুধু বোন ম্যারো বায়োপসি করে আমার ডায়াগনোস অফ অ্যাকিউট লিউকিমিয়া, কিন্তু নেক্সট ফর ট্রিটমেন্ট পারপাস আমাকে সাইটোজেনেটিক্স আর ইমিউনোফেনোটাইপিং করতেই হবে। ইমিউনোফেনোটাইপিং আর সাইটোজেনেটিক্স কি জিনিস? ইমিউনোফেনোটাইপিং মানে আমি কিছু যে CD4 CD10 যে সিডি মার্কার্স গুলো আছে, সেই মার্কার্স গুলো দেখা যায়। যেমন CD10 ইজ ইকুয়াল টু CALLA, ক্যাল্লা বলে, মানে কমন ALL অ্যান্টিজেন, দ্যাট ইজ CD10। যদি CD10 থাকে, দ্যাট ইজ আ ফেভারেবল প্রগনোসিস অফ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া। তাহলে আমার এগুলো জানার দরকার কি আছে, টু প্রগনোস্টিকেট অর to see whether there is any bad prognostic factor or good prognostic factor. Or what is cytogenetics? Cytogenetics means there is genetics part, translocation আছে কিনা, কোনো যেমন ট্রান্সলোকেশন বিটুইন 9 and 21, ক্রোমোজোম 9 21, কোনো এক্সন এরকম আছে। ঠিক আছে, তো সবকিছুই আমার লাগবে। তো নেক্সট বেস ইনভেস্টিগেশন ইজ বোন ম্যারো বায়োপসি উইথ
bone marrow biopsy with cytogenetics and immunophenotype. How will you treat the patient? আমাকে অবশ্যই কেমোথেরাপি স্টার্ট করতে হবে, বাট বিফোর স্টার্টিং কেমোথেরাপি আই হ্যাভ টু হিমাটোলজিক্যালি রিসাসিটেট দিস পেশেন্ট। হিমাটোলজিক্যালি রিসাসিটেট মানে তার হিমোগ্লোবিন কম আছে, আমাকে বাড়াতে হবে। তার প্লেটলেট কম আছে, যেহেতু যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে তাহলে প্লেটলেট দিতে হবে। যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন না থাকে আই ক্যান ওয়েট till 20,000 or less than 10,000 platelet। আমরা যদি লেস দেন 10,000 প্লেটেড হয়ে যায় ইভেন উইদাউট ব্লিডিং, তখন প্লেটলেট বা ব্লিডিং ম্যানিফেস্টেশন প্লেটলেট দিয়ে রিসাসিটেট করতে হবে। ওয়ান্স দ্য পেশেন্ট ইজ স্টেবিলাইজ দেন আই হ্যাভ টু স্টার্ট কেমোথেরাপি। কেমোথেরাপি ফেজ আছে আবার, একটা হচ্ছে ইন্ডাকশন ফেজ, দেন ইন্ডাকশন ফেজের পর কনসলিডেশন ফেজ, কনসলিডেশনের ফেজের পর রিইন্ডাকশন ফেজ, দেন মেনটেনেন্স ফেজ। এরকম ফেজ থাকে, বিভিন্ন প্রোটোকল আছে, যেমন ডিএমএইচ প্রোটোকল, যেমন আমাদের এখানে যেমন পিএমএইচ প্রোটোকল ফলো করে মেডিকেল অনকোলজি। আর আরেকটা প্রোটোকল আছে ডিএফএম প্রোটোকল, সেটা আগে ফলো হতো, এখন হয় না। তো বেসিক্স অফ কেমোথেরাপি জানতে হবে। বেসিক্স ডোজ জেনে লাভ নেই। বেসিক্স মানে কি, একটা ইন্ডাকশন ফেজ হবে যেখানে আমি হাই ডোজ কেমোথেরাপি দেবো টু র্যাপিডলি ডিক্রিজ দ্য পপুলেশন অফ দ্য ক্যান্সারাস সেল, দেন কনসলিডেশন করবো, দেন আবার রিইনজেকশন লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, দেন মেনটেনেন্স করবো। ইউজুয়ালি থেরাপি 6 to 12 মান্থস লাগে। তো লিউকিমিয়ারও ক্লাস হয়েছে সব কিছু, তো তোমরা সবই জানো। তো এখানে যেটা ইম্পর্টেন্ট, আর একটা টোটাল কাউন্ট ইজ ভেরি মাচ লেস, 1,18,700। তো এখানে একটা কোশ্চেন করতে পারে, হাউ উইল ইউ ম্যানেজ দিস হাই টোটাল কাউন্ট? তো হাই টোটাল কাউন্ট, এই টোটাল কাউন্ট যদি এতটা হাই থাকে, তো দেয়ার ইজ এ চান্স অফ টিউমার লাইসিস সিনড্রোম বা টিএলএস। টিউমার লাইসিস সিনড্রোম, টিউমার লাইসিস সিনড্রোম ইউজুয়ালি যেখানে সেল টার্নওভার অনেক বেশি হচ্ছে, সেখানে ডিউ টু র্যাপিড লাইসিস অফ সেল, as the cells are mostly are atypical cells, so they are prone to be destroyed by early apoptosis. So তার জন্য বেশি সেল টার্নওভারের জন্য সেল লাইসিস বেশি হবে। সেল লাইসিস বেশি হওয়ার জন্য there will be few constellation of features, like there will be hyperkalemia. সেলের ভেতরে পটাশিয়াম থাকে, পটাশিয়াম গুলো বাইরে বেরোবে, হাইপারক্যালেমিয়া। there will be hypocalcemia, there will be hyperuricemia। তো এই জিনিসগুলোর জন্য মেটাবলিক ডিরেঞ্জমেন্ট হয়, সেটাকে আমাকে টেক কেয়ার করতে হবে। কিভাবে টেক কেয়ার করতে হবে? ইউজুয়ালি টিউমার লাইসিস সিনড্রোমে উই গিভ more fluid than required. Usually post diuresis করা হয়, with alkaline post diuresis করা হয় with alkali solution along with 120% fluid বা 3 লিটার পার মিটার স্কয়ার ফ্লুইড। তার সাথে হাইপার ক্যালিমিয়া আছে কিনা আমাকে দেখতে হয় ডেইলি। হাইপার ক্যালিমিয়া থাকলে আমাকে হাইপার ক্যালিমিয়ার ম্যানেজমেন্ট দিতে হয়। হাইপার ক্যালিমিয়ার ম্যানেজমেন্ট লাইক, আমাকে যদি অ্যাকিউট হাইপার ক্যালিমিয়া হয়ে গিয়ে ইসিজি চেঞ্জেস থাকে, তাহলে আমাকে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। যদি আমার ইসিজি চেঞ্জেস না থাকে, আমাকে স্লো পটাশিয়াম ডিক্রিজ করার জন্য আই ক্যান গিভ salbutamol nebulization, or I can use resins, potassium binding resins in তাড়াতাড়ি ডিক্রিজ করার জন্য ইনসুলিন গ্লুকোজ ইনফিউশনও স্টার্ট করা হয়। হাইপারক্যালিমিয়া ম্যানেজ করতে হবে, হাইপারইউরিসেমিয়া ম্যানেজ করার জন্য usually we give allopurinol or rasbicurase. Nowadays rasbicurase ইউজ করা হয়, কিন্তু আগেকার দিনে allopurinol ইউজ করা হয়। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, একটু পড়তে হবে, এই কোশ্চেনগুলো এখানে আসতে পারে। লিউকিমিয়াটাও পড়তে হবে, কারণ লিউকিমিয়া থেকে কোশ্চেন লং কেস আসে, লং কেস থাকে লং কেস দেবে, আর থিওরিটিক্যাল কোশ্চেনসও আসে, শর্ট নোটসও আসে। ঠিক আছে, তো লিউকিমিয়া পার্টটা নেক্সট হচ্ছে, নেক্সট স্লাইড। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে অনেকে? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ, নেক্সট স্লাইড ইজ 1 year 2 months old male child presents with mucous membrane bleeding। এখানেও মিউকাস মেমব্রেন ব্লিডিং, বাট এখানে তুই যদি দেখিস, এখানে আর রিড আউট করছি না। এখানে যদি দেখিস যে অনলি প্লেটলেট কাউন্ট ইজ ডিক্রিজ, বাট হিমোগ্লোবিন, টোটাল কাউন্ট, অল দিস আর নর্মাল। সো শুধু মিউকাস মেমব্রেন ব্লিডিং, প্লেটলেট কাউন্ট ডিক্রিজ, এইটুকু ইনফরমেশন থেকে আমি জাস্ট বলতে পারবো দিস স্লাইড ইজ এ কেস অফ, দিস স্লাইড ইজ সাজেস্টিভ অফ থ্রম্বোসাইটোপেনিয়া, প্রবাবলি ইমিউন থ্রম্বোসাইটোপেনিক বার্গেনটা। প্রথমেই আইটিপি বলবি না, কারণ এইটুকু দিয়ে আমাকে আইটিপি বলতে পারবো না। আমাকে পেশেন্ট দেখতে হবে, পেশেন্ট সিক না নন সিক। কারণ আর্লি স্টেজেস অফ লিউকিমিয়াতে শুধু থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে আসতে পারে। আর্লি স্টেজেস অফ লিউকিমিয়াতে হয়তো হিমোগ্লোবিন একটু লোয়ার সাইডে আছে, বা টোটাল কাউন্ট কমেনি বা বাড়েনি, যা শুধু প্লেটলেট কম নিয়েছে। হ্যাঁ, বা জাস্ট প্যালপেবল একটু লিভার স্পিন আছে। তো আমি প্রথমেই বলতে পারবো না, পেশেন্টটাকে দেখতে হবে, পেশেন্টটা আর কি কি ফিচার আছে।
অনেকদিন ধরে পেশেন্ট সাজেস্টিভ অফ ইনফেকশন আছে, পেশেন্টটা একটা ফিভার 3-4 সপ্তাহ ধরে ফিভার আসছে, তার সাথে তার সাথে শুধু থ্রম্বোসাইটোপিনিয়া, তাহলে আমাকে ভাবতে হবে যে লিউকিমিয়া নয় তো, শুধু শুধু নিয়েও আসতে পারে, লিউকিমিয়া শুধু থ্রম্বোসাইটোপিনিয়া নিয়ে আসতে পারে, বা অন্য আদার ইনফেকশন নয় তো, ক্রনিক কোনো ইনফেকশন যেটা থ্রম্বোসাইটোপিনিয়া করে, তো সেটাও দেখতে হবে। যেমন থ্রম্বোসাইটোপিনিয়া এটা যদি অ্যাকিউট প্রেজেন্টেশন হয়, ইভেন ডেঙ্গু কজেস দিস কাইন্ড অফ পিকচার, যেখানে টোটাল কাউন্ট মোটামুটি নর্মাল, হিমোগ্লোবিন নর্মাল, মিউকাস মেমব্রেন বিগ নিয়ে এসছে, ফিভার আছে, তার সাথে শুধু প্লেটলেট কম। সো thrombocytopenia may be due to ITP, may be due to infections, maybe drug-induced thrombocytopenia. So I can't say clearly what is the diagnosis, but probably this is a case of ITP or immune thrombocytopenic pyruvia. ITP থেকে অনেক কোশ্চেন্স হয়, সেগুলো একটু পড়বি। যেটা বলার হচ্ছে আইটিপির সাথে একটা মোস্ট ডিফারেন্স বিটুইন অ্যাকিউট লিউকেমিয়া এন্ড আইটিপি ইজ, আইটিপিতে পেশেন্ট উইল বি নন সিক, তার ব্লিডিং হচ্ছে বাট পেশেন্ট সিক হবে না, আর তাকে তুই লিভার স্পিন প্যালপেট করিস, দেয়ার উইল বি নো হেপাটোস্পিনোমেগালি। বাট লিউকেমিয়াতে হেপাটোস্পিনোমেগালি, লিম্ফ্যাটিনোপ্যাথি থাকবে, পেশেন্ট ইউজুয়ালি সিক হবে, ফেব্রাইল হবে। তো লাইক এইভাবে ডিফারেন্সিয়েট করা। আর এখানে হচ্ছে আইটিপির ম্যানেজমেন্ট তোকে জিজ্ঞেস করবে, হাউ উইল ট্রিট আইটিপি। আইটিপির ম্যানেজমেন্ট, ড্রাগ অফ চয়েস ফর আইটিপি ইজ ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন প্লাস মাইনাস স্টেরয়েড। অনেকে স্টেরয়েড ইউজ করে, দেখা গেছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিনের সাথে যদি স্টেরয়েড অ্যাড করিস তাহলে দেখা যায় যে সাবসিকুয়েন্ট রিল্যাপস অফ আইটিপি কম হয়। ঠিক আছে, তো আইটিপির ক্লাসিফিকেশন জিজ্ঞেস করতে পারেন, ক্লাসিফিকেশন চেঞ্জ হয়েছে, নিউ অনসেট আইটিপি, দেন ক্রনিক আইটিপি, এই ক্লাসিফিকেশন চেঞ্জ হয়েছে। নিউ অনসেট মানে অনসেট অফ আইটিপি থেকে যদি লেস দেন 3 মান্থস হয় থ্রম্বোসাইটোপিনিয়া, লেস দেন 3 মান্থস হলে নিউ অনসেট আইটিপি, বাট 3 মান্থস এর বেশি থ্রম্বোসাইটোপিনিয়া পারসিস্ট করছে, দেন ইট ইজ পারসিস্টেন্ট আইটিপি, এন্ড মোর দেন 1 ইয়ার হলে তাকে বলে ক্রনিক আইটিপি। সো আইটিপি ক্লাসিফিকেশনটা একটু দেখতে হবে। কখন বলবো আইটিপি ট্রিটমেন্ট করার সময় পেশেন্ট রেমিশনে গেছে, রেমিশনে যদি যায় তাহলে অ্যাটলিস্ট 30,000 প্লেটলেট কাউন্টের উপরে যদি প্লেটলেট কাউন্ট ওঠে, দেন আই উইল সে দ্যাট পেশেন্ট ইজ ইন দ্য রেমিশন। 30,000 এর নিচে গেলে রিল্যাপস। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, মিউকাস মেমব্রেন ব্লিডিং হয়েছে মানে আইটিপি তে কি সিগনিফিকেন্ট ব্লিডিং। মিউকাস মেমব্রেন মানে ওয়েট পারফিউরা, আর ইউজুয়ালি আইটিপি প্রেজেন্টস উইথ ড্রাই পারফিউরা। ড্রাই পারফিউরা মানে স্কিন ব্লিড, মানে পেটিচি পারফিউরা, these are less serious, but mucous membrane bleeding মানে ওয়েট পারফিউরা, ইউজুয়ালি ওয়েট পারফিউরা কোথায় দেখি, মিউকাস মেমব্রেন দেখি, যেমন এপিস্ট্যাক্সিস নিয়ে আসছে, বা হচ্ছে যদি হার্ড প্যালেট বা সফট প্যালেট বা ওরাল মিউকোসা দেখি সেখানে পেটিসি পারফিউরা হয়ে আছে, সেগুলোকে বলে ওয়েট পারফিউরা। ওয়েট পারফিউরা মানে মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন ব্লিডিং মানে সিগনিফিক্যান্ট, বিকজ মিউকাস মেমব্রেন যার ব্লিডিং হয়েছে তার কিন্তু ইন্টারভেনিয়াল হেমারেজ হওয়ার হাই চান্স। তো মিউকাস মেমব্রেন ব্লিডিং ইন আ কেস অফ আইটিপি শুড নট বি টেক লাইটলি। ঠিক আছে, তো আইটিপিটা করতে হবে। আমি জাস্ট বেসিক্স গুলো বলছি, বাকিগুলো একটু করতে হবে কারণ সব কিছু নাহলে আলোচনা করা যাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার ইউরিন রিলেটেড। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। না 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 আইভি ইমিউনোগ্লোবুলিন এটা স্পেসিফিক কিছু থাকে না, এর মধ্যে সবকিছুই থাকে। এটাকে বলে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, এটা কোনো স্পেসিফিক নয়। কিভাবে মেকানিজম কি করে, কিভাবে আইভিআইজি দিলে কিভাবে কাজ হয়, তুই যদি আইটিপির মেকানিজম প্যাথোফিজিওলজি দেখিস, প্লেটলেটের উপরে অ্যান্টিজেন থাকে, GP2B3A না এরকম টাইপের কিছু ছিল, তার এগেনস্টে কিছু অটো অ্যান্টিবডিজ তৈরি হয় বডি। সেই অটো অ্যান্টিবডিজ মে বি ট্রিগার্ড বাই সাম প্রিভিয়াস ভাইরাল ইনফেকশনস, মে বি ট্রিগার্ড বাই সাম ড্রাগস। সেই অটো অ্যান্টিবডি গুলো এই প্লেটলেটের উপরে গিয়ে অ্যান্টিজেন গুলো যে লাগে। এবার তুই যদি আইভিআইজি দিস, দ্যাট আইভিআইজির মধ্যে যে ইমিউনোগ্লোবিন আছে, দ্যাট উইল বাইন্ড টু দ্য GP2B3A রিসেপ্টর অফ প্লেটলেট। তাতে বাইন্ড করলে যেটা হবে, প্যাথোলজিক্যাল অটো অ্যান্টিবডি গুলো বাইন্ড করার জায়গা পাবে না। তাহলে লাইসিস অফ প্লেটলেট, যে লাইসিসটাই কোটেড অ্যান্টিবডি কোটেড প্লেটলেট গুলো যেগুলো স্ক্রিনে লাইসিস হতো সেগুলো হবে না। ঠিক আছে, দিস ইজ দ্য মেকানিজম। অ্যান্টিডি যদি RH পজিটিভ হয় পেশেন্ট গুলো, সেখানে অ্যান্টিডি ইমিউনোগ্লোবিন অলসো হ্যাজ আ রোল। ঠিক আছে, ওই জন্য ওইটাও একটা ট্রিটমেন্ট অপশন, বাট ইউজুয়ালি আমরা অ্যাকিউট আইটিপিতে আইভিআইজি দিই প্লাস মাইনাস স্টেরয়েড। স্টেরয়েড লাগলে অনেক সময় যদি সিভিয়ার ব্লিডিং হয় আমরা স্টেরয়েড অ্যাড করে দিই, নাহলে আমরা ওয়েট করি পরে স্টেরয়েড লাগতে পারে। ক্রনিক আইটিপির ম্যানেজমেন্ট একটু আলাদা, যেটা আইটিপিটা এক বছরের বেশি থাকছে,
ইউজুয়ালি সেইটার ম্যানেজমেন্ট একটু অন্যরকম। তাতে হচ্ছে তুই কি বলে ওটাকে ড্যাপসন ইউজ করা যেতে পারে, বা কি বলে ওটার নাম, এটা অ্যানালগ ছিল, এটা নাম ভুলে গেছি। যাই হোক, ওটা ইউজ করা যেতে পারে। ইউজ ক্রনিক আইটিপি ইজ আ স্পেশালিস্ট সাবজেক্ট অফ হিমাটোলজিস্ট, আমাদের কাছে ইউজুয়ালি অ্যাকিউট আইটিপি আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কিছু ইউরিন রিলেটেড চার্টস আছে। 2-year-old male child with fever for last 3 days, pain in the right loin and frequency of micturition for last 2 days. ঠিক আছে, urine analysis shows turbid urine, specific gravity 1.020, albumin 1+। আমি শুধু অ্যাবনর্মাল গুলো বলছি। লিউকোসাইটস ইজ ভেরি মাচ রেস্ট, আরবিসি ইজ অলসো ভেরি মাচ রেস্ট, ইকোলাই গ্রোথ আছে, কলোনি কাউন্ট 1,10,000। তাহলে এখানে অ্যাবনর্মাল ক্লিনিক্যাল ফাইন্ডিং কি? ফিভার, পেন ইন লয়েন এন্ড ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিউটেশন, মানে ইউনাইট্রাক ইনভলভ হয়েছে। আর এতে আমি পাচ্ছি লিউকোসাইটস বেশি, মানে পার্সেলস বেশি, আরবিসি বেশি, আর তার সাথে ইকোলাই গ্রোথ পেয়ে গেছে। আর কলোনি কাউন্ট ইজ মোর দেন 1 লাখ বা 10⁵, মানে সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া আছে, তাই তো? সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া মানে কি? সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া মানে ডিপেন্ডিং অন দ্য কালেকশন, মেথড অফ কালেকশন, সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া ডিফাইন করা থাকে। যদি সুপ্রাফিজিক সিস্টোস্টমি করি তাহলে এনি অর্গানিজম, এনি সিঙ্গেল অর্গানিজম গ্রোথ থাকলে এনি কলোনি কাউন্ট ইজ সিগনিফিকেন্ট, ইভেন আ সিঙ্গেল কলোনি কাউন্ট ইজ সিগনিফিকেন্ট। কিন্তু যদি আমি ক্যাথিটারাইজ স্যাম্পেল করি, যেটা হচ্ছে আমার স্টেরাইল ওয়েতে ক্যাথিটারাইজ করার পরে স্যাম্পেল করি, সেখানে 50,000, কাট অফ ইজ 50,000। এন্ড এটা এখানে করা হয়েছে হয়তো, যেটা হচ্ছে মিক্সড ইন ক্যাশ মর্নিং ইউরিন, সেটা মোর দেন 1 লাখ। দিস ইজ সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া। আর সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া অফ আ সিঙ্গেল অর্গানিজম ইজ সাজেস্টিভ অফ ইউনিট্রাক ইনফেকশন। যতই পার্সেলস থাকুক, যতই আরবিসিস থাকুক, এগুলো জাস্ট সাজেস্টিভ যে এটা ইউটিআই হচ্ছে, বাট ইউটিআই স্ট্যাম্প করতে গেলে কালচার ইজ মাস্ট। ঠিক আছে, তো এখানে পার্সেলস দেখ, আরবিসিস দেখ, সবগুলো বেশি আছে। এই আরবিসিস আর পার্সেলস গুলো বিকজ অফ ইনফেকশন ফলোড বাই ইনফ্লামেশন, তার জন্য এগুলো বেরোচ্ছে বাইরে। আচ্ছা, আর নেক্সট হচ্ছে দেন ইউটিআই, হাউ ইউ ক্লাসিফাই ইউটিআই। একটা পেশেন্ট, পেডিয়াট্রিক পেশেন্ট ইউটিআই নিয়ে এলো, এরকম একটা ফিচার্স নিয়ে এলো, আমি স্ট্যাম্প করলাম এটা ইউটিআই। তাহলে তাহলে কিভাবে আমরা, হ্যাঁ সরি, কিভাবে আমরা ক্লাসিফাই করবো? ইউজুয়ালি ইউটিআই ক্লাসিফাই করা যায় আনকমপ্লিকেটেড ইউটিআই এন্ড কমপ্লিকেটেড ইউটিআই। আনকমপ্লিকেটেড ইউটিআই মানে পেশেন্টের শুধু জ্বর আছে, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি, বাট দেয়ার ইজ নো সাইন্স অফ কমপ্লিকেশন। What are the signs of complications in UTI? Signs of complications মানে patient will be toxic looking, patient will be dehydrated, there will be urea creatinine will be deranged, patient এর মানে ওটাকে recurrent vomiting, recurrent incessant vomiting হবে, আর patient will be lethargic and sick. So these are the signs of complicated UTI. যদি complicated UTI থাকে তাহলে অ্যান্টিবায়োটিক, প্রেফারেবলি আইভি অ্যান্টিবায়োটিক দিতে হয়। ইউজুয়ালি কোর্স ইজ 7 to 10 days। কিন্তু যদি আনকমপ্লিকেটেড ইউটিআই হয়, মানে জাস্ট ফিভার আছে, বাট পেশেন্ট ইজ নন টক্সিক, পেশেন্ট ইজ নন ডিহাইড্রেটেড, ভমিটিং হচ্ছে না, ইন্টারক্রিয়েটিন নর্মাল আছে, ইউরিন আউটপুট নর্মাল আছে, সেটা আনকমপ্লিকেটেড ইউটিআই। আনকমপ্লিকেটেড ইউটিআই ইউজুয়ালি ওরাল অ্যান্টিবায়োটিক, আইদার সেফালোস্পোরিনস অর ফ্লুরোকুইনোলস, তো সেগুলো দেওয়া হয়। ইউজুয়ালি 5 to 7 days এর ট্রিটমেন্ট করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট জাস্ট বলে রাখি, যদি ইউটিআই ক্লাস হয়েছে মনে হয়, যে হাউ হাউ ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট। এই পেশেন্ট যেটা ইউটিআই হয়েছে 2 বছরে, কিভাবে ইনভেস্টিগেট করবে? আমাকে নেক্সট কোনো পেশেন্ট যদি লেস দেন 1 year, ইভেন আফটার ফার্স্ট টাইম ইউটিআই, আমাকে 3টে ইনভেস্টিগেশন করতেই হয়। একটা হচ্ছে ইউএসজি, কেইউবি বা কিডনি ইউরেটার ব্রাদার ইউএসজি। Number 2 is micturating cystoid ureterectomy or MCU, and third number হচ্ছে DMSA scan, that is কিডনি স্ক্যান, যেখানে আমি ইউটিআই এর পরে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, কোনো স্কার ফর্ম হচ্ছে কিনা সেটা জানতে। ইউজুয়ালি ইউএসজি ডান জাস্ট আফটার ট্রিটমেন্ট। 2 to 3 weeks গ্যাপে আমরা একটা এমসিইউ করি টু প্রিভেন্ট এনি ব্যাকওয়ার্ড ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে আমরা এমসিইউ করি 2 to 3 weeks গ্যাপ দিয়ে। আর 2 to 3 months গ্যাপ দিয়ে ডিএমএসএ করি। ডিএমএসএ অনেক স্কার দেখতে চাইছি, যে ইউটিআই এর জন্য কোনো রিফ্লাক্স, নেফ্রোপ্যাথির জন্য, কিছুর জন্য স্কার ফর্মেশন হচ্ছে, সেটা স্কার ফর্মেশন থেকে দেরি হয়, এই জন্য 2 to 3 months। লেস দেন 1 year এই 3টে টেস্ট করতে হবে, ইভেন আফটার ফার্স্ট এপিসোড অফ ইউটিআই। 1 to 5 years, less than 1 year বললাম, 1 to 5 years
ইউজুয়ালি আমরা দুটো টেস্ট করি। নাম্বার ওয়ান ইজ ইউএসজি, নাম্বার টু ইজ ডিএমএসএস স্ক্যান আর এমসিইউ লাগলে করি। আর মোর দেন 5 ইয়ার্স ইউজুয়ালি অ্যাটলিস্ট একজন ইউএসজি ডিউটি করা থাকে। যদি কোনো প্রবলেম পাই দেন উইল গো ফর এমসিইউ অর ডিএমএসএস স্ক্যান। এই জিনিসটা জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কি কি ইনভেস্টিগেশন করবো পরে ট্রিটমেন্ট পার্টটা জিজ্ঞেস করতে পারে। আর ইউটিআই রিলেটেড হোয়াই ইউটিআই বলছো, হোয়াট ইজ সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া, হ্যাঁ এই কোয়েশ্চেন গুলো আসতে পারে। তো ইউটিআই স্লাইড এটা। নেক্সট হচ্ছে 8-year-old male child presents with puffiness of eyes, bilateral fatal edema, cola colored urine, decreased urine output for last 5 years. Appearance of the smoking, specific gravity more or less normal, pH 6.7, albumin 2 plus, leukocytes আচ্ছা যেটা বলার কথা যে ইউটিআই তে কিন্তু 1 প্লাস আর 2 প্লাস অ্যালবুমিন পাওয়া যেতে পারে, ঠিক আছে। leukocyte 25 to 30, RBC 40 to 50, casts RBC cast আর granular cast, কালচারে কোনো গ্রোথ নেই। তাহলে এখানে অ্যাবনর্মাল ক্লিনিক্যাল ফাইন্ডিং কি পাফিনেস অফ আইস, বাইলেটারাল ফেটাল এডিমা, কোলা কালার্ড ইউরিন, ডিক্রিজ ইউরিন। তার সাথে আমি ল্যাবরেটরিতে আরবিসি পাচ্ছি, তার সাথে আরবিসি কাস্ট আর গ্র্যানুলার কাস্ট পাচ্ছি আর অ্যালবুমিন 2 প্লাস পাচ্ছি। এই সব ক্লিনিক্যাল সিনারিওতে দিস ইজ অ্যাকিউট গ্লোমেরুলার। এখানে পিএসজিএন বলবে না কারণ পোস্ট স্পেক্ট্রোকল জানো না, তখন পোস্ট স্পেক্ট্রোকল ঠিক আছে, আর এটা অ্যাকিউট গ্লোমেরুলার। তখন জিজ্ঞেস করবে হোয়াট কেন অ্যাকিউট গ্লোমেরুলাইটিস বলছো। অ্যাকিউট গ্লোমেরুলাইটিস বলছি স্যার কারণ দেয়ার আর ফিচার্স অফ অ্যাকিউট গ্লোমেরুলাইটিস। কি কি ফিচার্স হয়? ইডিমা হয় নাম্বার 1, নাম্বার 2 কি হয়, দেয়ার উইল বি কোলা কালার ইউরিন হয়, নাম্বার 3 হাইপারটেনশন হয় যেটা এখানে মেনশন নেই, নাম্বার 4 ইউরিন আউটপুট ডিক্রিজড হয়, আর রাইজিং ইন্টিগ্রেটিং ইউজুয়ালি কিছুদিনের জন্য রেজড কন্ডিশন। তো তার মধ্যে এখানে ইডিমা আছে, কোলা কালার ইউরিন আছে আর ডিক্রিজ ইউরিন আউটপুট আছে। আর যদি ল্যাবরেটরি প্যারামিটার করি, যেহেতু গ্লোমেরুলাইটিস, গ্লোমেরুলাসের ইনফ্লামেশন, সো দেয়ার উইল বি লিকিং অফ অ্যালবুমিন, বাট এই অ্যালবুমিন লিকিংটা নেভার উইল বি the nephrotic range, মানে 3 plus 4 plus হবে না, ইউজুয়ালি 1 plus 2 plus। এটাই ডিফারেন্সিয়েট করে ফ্রম, কারণ নেফ্রোটিক সিনড্রোমও একটা গ্লোমেরুলাসেরই প্রবলেম, এটা ফুড প্রসেসের প্রবলেম, গ্লোমেরুলাসেরই ইনফ্লামেশন হচ্ছে। আর তুমি যদি দেখো যে খারাপ ধরনের নেফ্রোটিক সিনড্রোম গুলো দেখো, নন মিনিমাল চেঞ্জ ডিজিজ গুলো, তাতে গ্লোমেরুলাস, মেসেঞ্জিয়াম, গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল ওদেরই ইনফ্লামেশন হয়। তো ইনফ্লামেশন, বাট এই অ্যাকিউট গ্লোমেরুলাইটিস কখনো নেফ্রোটিক রেঞ্জ প্রতিনিধিত্ব হবে না আনলেস দি নেফ্রোটিক সিনড্রোম হয়, তো ওভারল্যাপ। লিউকোসাইটস 25 to 30, এখানে লিউকোসাইটস কেন বেশি? এখানে নট ডিউ টু ইউটিআই, লিউকোসাইটস বেশি হচ্ছে কারণ ইনফ্লামেশনের জন্য। আমরা জানি যে কোনো জায়গায় ইনফ্লামেশন হলে সেখানে দেয়ার উইল বি কালেকশনস অফ লিউকোসাইটস, কালেকশনস অফ নিউট্রোফিলস, কালেকশনস অফ আদার লিউকোসাইটস, তো ফাস্ট সেলস বেরিয়ে আসছে। আরবিসি পজিটিভ হয়েছে 40 to 50%, সেই জন্যই কোলা কালার ইউরিন হয়েছে। আর আরবিসি কাজ গ্রানুলার কাজ ইম্পর্টেন্ট, দ্যাট ডিনোটস দ্যাট দিস RBCs are origin of RBC is not from below lower urinary tract but from the glomerulus। কেন? কারণ লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে যদি আরবিসি তৈরি হতো যেমন ইউটিআই তে, সেগুলো সেখানে কোনো কাস্ট পাওয়া যেত না। আরবিসি কাস্ট পাওয়া যাচ্ছে মানে সোর্স অফ আরবিসি ইজ দ্য গ্লোমেরুলাস। সেই আরবিসি গুলো যখন টিউবুলস এর মধ্যে দিয়ে পাস করে, টিউবুলস এর ট্যাম হর্সফল প্রোটিন আছে তার মধ্যে ইমপ্রেগনেটেড হয় আরবিসি গুলো, দিয়ে আরবিসি কাস্ট করে। গ্র্যানুলার কাস্ট লিউকোসাইটস এই প্রোটিন ট্যাম হর্সফল প্রোটিনের উপরে ইমপ্রেগনেটেড হয়ে গ্র্যানুলার কাস্ট করে। So this is a acute glomerulonephritis slide. Acute glomerulonephritis is how we manage. Usually most common cause of acute glomerulonephritis is post-streptococcal glomerulonephritis, but streptococcus এর against antibiotic দিয়ে লাভ নেই কারণ এটা একটা immunological reaction। অলরেডি তার after a throat infection or after a skin infection 2 to 3 weeks এর পরে acute post-streptococcal glomerulonephritis। তো আমাকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে, মানে সাপোর্টিভ ম্যানেজমেন্ট মানে হাইপারটেনশন থাকলে বিপি কমাতে হবে, ঠিক আছে। ইডিমার ম্যানেজমেন্ট করতে হবে, তার জন্য আমি তাকে ফুসেমাইড বা আদার ডায়োরেটিক্স দিতে পারি। ইউরিন আউটপুট যদি কমতে থাকে, আমার ইউরিন আউটপুট কেন কমছে বা রাইজিং ইউরিক ক্রিয়েটিনিন হচ্ছে, আমাকে এটিআই এর ম্যানেজমেন্ট বা অ্যাকিউট কিডনি ম্যানেজমেন্ট করতে রেস্ট্রিক্ট করতে হতে পারে, ঠিক আছে। আবার এরকম হতে পারে যে হচ্ছে পেশেন্টের ইউরিক ক্রিয়েটিনিন রাইজিং ট্রেন্ডে আছে, হ্যাঁ, তো সেখানে কি আমাকে এমনকি আমার হেমোডায়ালিসিসও লাগতে পারে। সাপোর্টিভ ম্যানেজমেন্ট ইজ দেয়ার ফর অ্যাকিউট glomerulonephritis, no specific name. Next slide.
একই রকম জিনিস এখানেও ইডিমা আছে, পাফিনেস অফ আইস, বাইল্যাটারাল পেডাল ইডিমা, এখানেও ডিক্রিজ ইউরিন আউটপুট আছে। কিন্তু মোস্ট স্ট্রাইকিং ফিচার হচ্ছে অ্যালবুমিন 4+। 4+ মানে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন, ঠিক আছে? নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনুরিয়া যদি এটা ইউরিয়া আছে 4+, যদি 24 আওয়ার্স প্রোটিন দেখা যায় তাহলে মোর দেন 3.5 গ্রাম, ঠিক আছে? এখানে গ্লুকোসাইড সার্ভিসিস সব নর্মাল, আয়োডিন কাস্ট উইচ ইজ নর্মাল এখানে আছে। এখানে মেইন জিনিস হচ্ছে অ্যালবুমিন 4+। তোমাকে জিজ্ঞেস করবে, সো দিস ইজ আ স্লাইড অফ আনলেস প্রুভড আদারওয়াইজ, দিস ইজ আ স্লাইড অফ নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের কি কি ফিচার্স হয়? নেফ্রোটিক সিনড্রোমের মোস্ট ফিচার্স হচ্ছে অ্যানাসার্কা হয়, দ্যাট ইজ জেনারেলাইজড ইডিমা। নাম্বার 2 হচ্ছে দেয়ার উইল বি হাইপোঅ্যালবুমিনেমিয়া, মানে যদি আমি সিরাম অ্যালবুমিন দেখি কম হবে, ইউজুয়ালি লেস দেন 3 গ্রাম পার্সেন্ট। আর ইউরিনে তো হাইপার অ্যালবুমিনিউরিয়া হচ্ছেই, সো হাইপার অ্যালবুমিনেমিয়া, হাইপার অ্যালবুমিনিউরিয়া, হাইপার কোলেস্টেরলেমিয়া। আমাকে কোলেস্টেরল লেভেল দেখতে হবে। নেফ্রোটিক সিনড্রোমে ইউজুয়ালি হাইপার মোর দ্যান 240 থাকে, হাইপার কোলেস্টেরল। তার সাথে কি থাকে? তার সাথে থাকে ইউজুয়ালি আর্লি ফেজে দেয়ার উইল বি ডিক্রিজড ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট কেন কম থাকে? কারণ তুমি নেফ্রোটিক সিনড্রোমের প্যাথোফিজিওলজি দেখো, সেখানে অ্যালবুমিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে থ্রু কিডনিস। আর অ্যালবুমিনেমিয়া, হাইপারঅ্যালবুমিনেমিয়া হচ্ছে দেয়ার ইজ ডিক্রিজড অঙ্কোটিক প্রেসার অফ দ্য ভাস্কুলার ফ্রি। তার জন্য কি হচ্ছে, থার্ড স্পেসে ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে। থার্ড স্পেসে ফ্লুইড বেরিয়ে গেলে অবশ্যই দেয়ার উইল বি ডিক্রিজড ইউরিন আউটপুট। নেফ্রোটিক সিনড্রোম নিয়ে ডিটেলস আমার মনে হয় ক্লাস হয়েছে, ডক্টর স্যার আর ডক্টর স্যার ক্লাস নিয়েছে, সেগুলি সব ডিটেলস ক্লিয়ার হয়েছে নেফ্রোটিক সিনড্রোম। নেক্সট স্লাইড হচ্ছে 3-year-old এর সিএসএফ এক্সামিনেশন স্লাইড। সেখানে এখানে তার ফিভার, হেডেক, ভমিটিং, নেক পেন আছে। ফিভার, হেডেক, ভমিটিং, নেক পেন মানে দিস আর দ্য সাইন্স অফ দিস আর দ্য মেনিনজিয়াল সাইন্স, হ্যাঁ, মানে সাইন্স অফ মেনিনজিজম। আর কি কি তার সাথে আরো কি কি মেনিনজিয়াল সাইন্স থাকে? কার্নিক্স, বুরজিনস্কি, নেগলিজিবিলিটি, এগুলো থাকে। তো আমার একটা মেনিনজেস ইনভলভ হয়েছে এরকম একটা পেশেন্টের, যার সিএসএফ করেছি। সিএসএফ এ দেখা গেছে 1300 cell count with 90% polymorphonuclear leukocytes. Protein is raised and sugar is decreased. তাহলে যার সেল কাউন্ট রেজ, তার মধ্যে 90% polymorphonuclear leukocytes in the settings of meningitis, it is a pyogenic meningitis. তো পায়োজেনিক মেনিনজাইটিস এর নেক্সট হচ্ছে এই বাচ্চার কি কি অর্গানিজম সাসপেক্ট করছে, কারণ অর্গানিজম দেখে আমরা ট্রিটমেন্ট ডিসাইড করি। এম্পিরিক্যাল ট্রিটমেন্ট কি দেবো? তো 3 ইয়ার্সে ইউজুয়ালি এইচ ইনফ্লুয়েঞ্জি বা নিউমোকক্কাস হয়। লেস দেন, যেটা নর্মাল যেটা প্যাটার্ন, লেস দেন 2 months of age, মানে আর্লি ইনফ্যান্সি, লেস দেন 2 months of age. The most common organism for meningitis is gram negative organism like Klebsiella, like E. coli. After 2 months, till 2 years or 3 years, usually H. influenzae, the most commonest organism, and more than 2 years or 3 years, usually pneumococcus is the most common organism. But Staphylococcus aureus যে কোনো এজ গ্রুপেই হতে পারে, এটা মাথায় রাখতে হবে। So what antibiotic we should give? Empirically I should give antibiotic IV ceftriaxone, যেটা কিনা কভার করে pneumococcus অথবা H. influenzae প্লাস IV vancomycin, এটা কভার করে Staphylococcus aureus. So the empirical antibiotic of choice is IV ceftriaxone and IV vancomycin. দিয়ে আমি সিএসএফ যখন করছি, সিএসএফ কালচার পাঠাবো। সিএসএফ কালচারে যদি আমার অন্য কোনো অর্গানিজম পড়ে, তো আই হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যান্টিবায়োটিক। তো ইউজুয়ালি কতদিন অ্যান্টিবায়োটিক দিতে হয়? ইউজুয়ালি 10 to 14 days অ্যান্টিবায়োটিক দিতে হয় এই বয়সে। এর মধ্যে নিউবর্নের যদি আবার মেনিনজাইটিস থাকে, ইউজুয়ালি 21 days অ্যান্টিবায়োটিক দিতে হয়, ঠিক আছে? তো এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন হবে না। পায়োজেনিক মেনিনজাইটিস, তোকে মেনিনজাইটিস রিলেটেড কোশ্চেন করতে পারে, যে বলো মেনিনজাইটিস কত ধরনের মেনিনজাইটিস হয়, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, এই রিলেটেড কোশ্চেন হবে। বাট আইডেন্টিফাই করতে পারবি আশা করা যায় 90% পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, দ্যাট ইজ ইট। ঠিক একই জিনিস, একই রকম ভাবে প্রেজেন্টেশন, জাস্ট অ্যাপিয়ারেন্স অফ সিএসএফ হ্যাজ চেঞ্জ। এরকম না, নাও দ্য সিএসএফ ইজ স্ট্র কালার অর স্ট্যান্ডিং কবওয়েব প্রবলেম। কবওয়েব প্রবলেম দিয়েছে মানে আর কিছু ভাবার কারণ নেই, তবে ফট করে বলিস না, সব কিছু পড়ে তারপরে বলবি। সেল কাউন্ট ইজ 300, এখানে 90% লিউকোসাইটস, তার সাথে প্রোটিন রেজড, সুগারও ডিক্রিজ। So sir, this is a case of probably tubercular meningitis. Why tubercular meningitis? The points in favor is this is a meningitis because there are signs of meningitis like headache, vomiting, neck pain, along with fever,
and on appearance there is straw color coagulum, which is very much specific for tuberculous origin, and cell count is raised, that is of 90% leukocytes. তার সাথে সাথে বায়োকেমিস্ট্রিতে প্রোটিন সুগার বেসিস, সো দিস আর টিউবারকুলাস মেনিনজাইটিস ইম্পর্টেন্ট লং কোশ্চেন, জানতে হবে প্যাথোজেনেসিস অফ টিউবারকুলাস মেনিনজাইটিস, how you treat tuberculous meningitis, what are the symptoms of tuberculous meningitis. তো নেক্সট ইনভেস্টিগেশন আমি কি করব? নেক্সট ইনভেস্টিগেশন আমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস রিলেটেড ইনভেস্টিগেশন করতে হবে। সেগুলো কি? আমি একটা চেস্ট এক্স-রে করব টু সি ওয়েদার দেয়ার ইজ পালমোনারি টিউবারকুলোসিস অর নট। নাম্বার 2 আমি একটা মান্টু টেস্ট করব। নাম্বার 3 আমি একটা কমপ্লিট হিমোগ্রাম উইথ ইএসআর করব, যেটা সাজেস্টিভ হবে যে আরো টুয়ার্ডস লিভার। আর আমি সিএসএফ একটা অ্যাডা করতে পারি, হ্যাঁ অ্যাডা করতে পারি। আবার সিএসএফ থেকেও আমি সিবিন অ্যাড করতে পারি, অথবা সিএফএফ আমি অ্যাসিড ফাল বেসিলাস করতে পারি। আরেকটা কি করতে হয়? গ্যাস্ট্রিক লাভাজ ফর সিবিন অ্যাড, হ্যাঁ জিএল সিবিন অ্যাড বলে, ডিটেক্ট মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস স্পেসিফিক নিউক্লিক অ্যাসিডস। ঠিক আছে, তো সেটা আমি করতে পারি। তো হাউ উইল ট্রিট দ্য পেশেন্ট? আমাকে অবশ্যই এটিডি দিতে হবে। এটিডি ইউজুয়ালি আমরা এটিডির সাথে আমরা ইউজুয়ালি ফার্স্ট 8 উইকস তার সাথে স্টেরয়েডস দিই, স্টেরয়েডস ইন দ্য ফর্ম অফ ডেক্সামিথাসোন, usually injection dexamethasone followed by patient একটু স্টেবল হলে ওরাল prednisone দিই। ইউজুয়ালি ট্যাপারিং ডোজে দেওয়া হয় ফর 8 উইকস। কেন দেওয়া হয়? টু প্রিভেন্ট এনি কমপ্লিকেশন অফ মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, বিকজ যে কোনো জায়গায় যেখানে টিবি ইনফেকশন হলে যেখানে ইনক্রিজ চান্স অফ ফাইব্রোসিস হওয়ার চান্স থাকে, যার জন্য ড্যামেজ হতে পারে, সেই সব জায়গায় আমরা একটু স্টেরয়েডস দিই। যেমন যদি আমি কারো হচ্ছে টিবি স্পাইন হয়, সেখানেও স্টেরয়েড দেওয়া হয়। টিবি মেনিনজাইটিস হলে স্টেরয়েড দেওয়া হয় টু প্রিভেন্ট লং টার্ম কমপ্লিকেশন। তাহলে ফাইব্রোসিস হয়ে এটাকে সিএনএস এর যদি ফাইব্রোসিস হয় বা সিএনএস এর যদি স্ক্লেরোসিস হয়, তার লং টার্ম এফেক্ট। কতদিন ইউজুয়ালি দিই? ইউজুয়ালি আমরা 9 to 12 মান্থস থেরাপি দিই, 6 মান্থস দিই না, ইউজুয়ালি 9 to 12 মান্থস এটিডি দিই, ক্যাটাগরি 1 এটিডি। ওকে, তো টিবিএম নিয়ে একটু পড়তে হবে। নেক্সট স্লাইড হচ্ছে এবার কিছু নিউবর্ন স্লাইড। আর নিউবর্ন প্রেজেন্টেড অন ডে 5 of his life with lethargy, post-hoc recurrent vomiting. Blood test shows leukocyte count 5,800, absolute neutrophil count 1,400, IT ratio is more than 0.2, CRP মোটামুটি নরমাল আছে, বাট মাইক্রো এসআর ইজ রেজড। সো হাউ ডু ইউ অ্যাপ্রোচ সাচ এ চাইল্ড? তো এখানে তুমি দেখো যে লেথার্জি, পোস্ট-hoc আর রিকারেন্ট ভমিটিং আছে। এটা ইউজুয়ালি সব নিউবর্নের যে কোনো প্রবলেম হোক, লেথার্জি, পোস্ট-hoc, রিকারেন্ট ভমিটিং ইজ আ ব্যাড সাইন ফর আ নিউবর্ন। হ্যাঁ, যে নিউবর্ন মার খুব ভালো করে খাচ্ছে, গুড সাক অ্যাক্টিভিটি, ক্রাই রিফ্লেক্স অ্যাক্টিভিটি ইজ গুড, আমরা সেই নিউবর্নকে নিয়ে অতটা চিন্তিত নই। কিন্তু if the cry, reflex and activities are less, or patient is lethargic and there is post sac, আমাকে ভাবতে হবে কোনো প্রবলেম হচ্ছে না। আমি তার ইনভেস্টিগেশন করেছি, সেপসিস ইজ আ ফরমোস্ট ডিডি, এরকম একটা সিচুয়েশনে তার অবশ্যই আমি হাইপোগ্লাইসেমিয়া এক্সপ্লোর করবো, অবশ্যই আমি তার কোনো ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা দেখবো, আমি হাইপোথার্মিয়া আছে কিনা দেখবো, কারণ ওইগুলো হচ্ছে সেম ক্লিনিক্যাল ফিচার্স করে। বাট এখানে সেপসিস স্ক্রিন করেছে, বেসিক্যালি সেপসিস স্ক্রিন ইজ পজিটিভ, কারণ অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট লোয়ার সাইডে immature is to total IT ratio যেটা বলে, that is more than 0.2 আর micro ESR বেশি, sepsis skin positive। তাহলে how do you approach? তো আমার এই পেশেন্টটা is probable these are sepsis skin positive sepsis। তো আমি নেক্সট ইনভেস্টিগেশন করব। আমি তাহলে ডায়াগনোসিস হচ্ছে this is a child having sepsis skin positive late onset neonatal sepsis। Why late onset? Early onset neonatal sepsis usually presents less than 72 hours of birth, more than 72 hours of birth, this is late onset sepsis। And any late onset sepsis patient, আমরা জানি যে লেট অনসেট সেপসিস যদি হয়, ইউজুয়ালি সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস, নিউমোনিয়া, এই তিনটে জিনিস গোজ ইন হ্যান্ড টু হ্যান্ড। মানে একটা থাকলে সেপ্টিসেমিয়া যদি থাকে, তার মেনিনজাইটিস আছে কিনা রুল আউট করতে হবে, বা মেনিনজাইটিস আছে থাকলে তার নিউমোনিয়া আছে কিনা রুল আউট করতে হবে। তো আমার নেক্সট ইনভেস্টিগেশন কি করবো? আমি একটা চেস্ট এক্স-রে করবো, নাম্বার 1। নাম্বার 2 একটা ব্লাড কালচার করবো টু সি এনি ব্লাড স্ট্রিম ইনফেকশন। আমি একটা সিএসএফ কালচার করবো, সিএনই মেনিনজাইটিস, সিএসএফ নরমাল রুটিন এক্সামিনেশন অ্যালং উইথ কালচার করবো, সিএনই মেনিনজিয়াল ইনভলভমেন্ট, অলসো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও রুল আউট করা উচিত একটা ইউরিন সিএস করবো। তো এইগুলো করে ডিপেন্ডিং অন দ্য রিপোর্ট আমি ডিসাইড করবো যে আমি কতদিন অ্যান্টিবায়োটিক দেবো। Usually, what is the empirical antibiotic that is given? Usually 1 third generation cephalosporin plus 1 aminoglycoside is started
সো আমাদের ক্ষেত্রে আমরা স্টার্ট করি ইউজুয়ালি আইভি সেপোট্যাক্সিন উইথ আইভি অ্যাডিকাসিন। বাট যদি মনে হয় যে লোকাল অ্যান্টিবায়োগ্রাম আলাদা হয়, যেমন কোনো কোনো নীতিতে কখনো দেখা যায় সেফোট্যাক্সিন দিয়ে খুবই কাজ হচ্ছে না, তখন আমরা সেকেন্ড লাইন আইভি পাইপেরাসিলিন ট্যাজোভেক্টম প্লাস অ্যামিকাসিন অর মেটিলমাইসিন আমরা ইউজ করি। ঠিক আছে, তাই কতদিন ধরে দেবো? যদি আমার একটা পেশেন্টের আমার এরকমই একটা প্রেজেন্টেশন হয় কিন্তু তার সেপসিস স্কিন নেগেটিভ, তাহলে তার ডায়াগনোসিসে প্রবাবল সেপসিস। প্রবাবল সেপসিসে ইউজুয়ালি উই গিভ অ্যান্টিবায়োটিক ফর 3 to 5 days। তারপরে দেখছি বাচ্চার ইমপ্রুভমেন্ট হচ্ছে, দেন উইল স্টপ অ্যান্টিবায়োটিক। যদি সেপসিস স্কিন পজিটিভ হয় বাট তার ব্লাড কালচার সিএসএফ কালচার নেগেটিভ, দেন ইউজুয়ালি উই গিভ 5 to 7 days, অ্যাটলিস্ট 10 days, মানে অ্যাট ম্যাক্স 10 days দিতে পারি। ইউজুয়ালি 5 to 7 days দিই ফর সেপসিস স্কিন পজিটিভ সেপসিস, বাট where blood culture and CSF culture is negative. যদি ব্লাড কালচার পজিটিভ থাকে কিন্তু সিএসএফ নেগেটিভ থাকে, ইউজুয়ালি উই গিভ 10 to 14 days, ইউজুয়ালি ইন আওয়ার সেন্টার উই গিভ 14 days অ্যান্টিবায়োটিক। আর যদি সিএসএফ ইনভলভ মানে মেনিনজাইটিসও থাকে, সিএসএফ অলসো ইজ অ্যাবনর্মাল, দেন উইল গিভ 21 days অ্যান্টিবায়োটিক। তো আউটলাইন দ্য ম্যানেজমেন্ট এইগুলোই বলতে বলেছে। আর এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেনও দেয়, নিউরেটাল সেপসিসের থিওরিটিক্যাল কোশ্চেন, তখন এই কথাগুলো লিখতে হবে। ঠিক আছে। Next slide is a term exclusively breastfed baby presented on day 6 of his life with jaundice. His mother noticed yellow discoloration of eyes from day 3 of life, and on examination jaundice was found on upper thighs but not on the soles or palms. How do we approach the child? এখানে দেখা যায় যে টার্ম বেবি 6 day old বেবি, তার জন্ডিস হয়েছে। মাদার কি দেখলো যে ইয়েলো ডিসপ্লেশন বা আইজ আছে, তার সাথে সাথে আপার থাইজ আছে, বাট নট পামস অ্যান্ড সোলস। তাহলে আমাকে এটা অ্যাসেস করতে গেলে তো পেশেন্ট ইজ ডেফিনেটলি সাফারিং ফ্রম নিউরেটাল জন্ডিস অর নিউরেটাল হাইপারবিলিরুবিনিমিয়া, বাট ডিপেন্ডিং অন দ্য হুইচ পার্ট অফ দ্য বডি ইজ ইনভলভ, আমি ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারি যে হোয়াট ইজ দ্য পসিবল বিলিরুবিন লেভেল অফ দ্য পেশেন্ট। যেমন সেটার জন্য একটা রুল আছে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল কি বলছে, যদি অনলি ফেস ইজ ইথেরিক তাহলে ইউজুয়ালি অ্যারাউন্ড 5, শোনা যাচ্ছে অনেকে, অ্যারাউন্ড 5 mg/%। ইফ upper part of the body above umbilicus is involved, then or etheric, then it is around 5 to 8 mg/%. If below umbilicus but upper thigh is involved, around 8 to 10 mg/%. If lower legs and the forearm is involved, then it is 10 to 12 to 15%. আর যদি পাম্পস এন্ড সোলস ইনভলভ করে তাহলে মোর দ্যান 15%। তো এখানে যেটা হচ্ছে যে 6 দিনের বাচ্চা আপার থাইস পর্যন্ত ইনভলভ হচ্ছে, তো অ্যারাউন্ড 10 mg/% হবে। তো দেন আই হ্যাভ টু, তো হাউ ডু অ্যাপ্রোচ সাচ চাইল্ড? আমি এরকম হলে আই উইল ফার্স্ট অর্ডার আ বিলিরুবিন রিপোর্ট। হ্যাঁ, ল্যাবে কনফার্ম করবো যে কত বিলিরুবিন আছে। আমি এটা ক্লিনিক্যালি অ্যাসেস করলাম অ্যারাউন্ড 10 আছে, দেন আই হ্যাভ টু কনফার্ম ফ্রম ল্যাব যে কত আছে। তো আমি এটা বিলিরুবিন পাঠাবো এন্ড আই উইল স্টার্ট ফটোথেরাপি। ঠিক আছে, সরি ভুল বললাম, আমি মোটামুটি বিলিরুবিন পাঠালাম, ওয়েট করলাম, আর 10 আমার যেটা আইডিয়া হয়েছে 10 mg/%, আই উইল প্লট দ্যাট অন আ নোমোগ্রাম। বিলিরুবিন নোমোগ্রাম আছে, সেখানে নেটে দেখলে দেখবি যে বিলিরুবিন নোমোগ্রাম আছে। দেয়ার আর 2 টাইপস অফ নোমোগ্রাম, ওয়ান ইজ ফর প্রিটার্ম চাইল্ড, ওয়ান ইজ ফর টার্ম চাইল্ড। তো আমি সেখানে জাস্ট 10 mg-টা প্লট করবো, ডে 6 এ 10 mg ইন এক্স অ্যাক্সিস, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, অ্যান্ড ইন ওয়াই অ্যাক্সিস বিলিরুবিন লেভেল। তো আমি ডে 6 এ 10 mg/% আমি প্লট করে দেখবো যে টার্ম চাইল্ডের প্লটে আমার কি সেফ রেঞ্জে আছে, নাকি ফটোথেরাপি রেঞ্জে আছে, নাকি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন আছে। এরকম সিনারিও ডে 6 এর 10 mg/% বিলিরুবিন ইউজুয়ালি সেফ রেঞ্জে থাকে। সো আমি কিচ্ছু করবো না। ডে 6 আই ইউজুয়ালি দিস ইজ আ ফিজিওলজিক্যাল জন্ডিস, ইট উইল ডিক্রিজ আফটার 7 to 10 days। তো 7 দিন 10 দিন বাচ্চার বয়স হলে নিজে থেকেই কমে যাবে। তো আমি জাস্ট মাকে কাউন্সিলিং করবো আর ওয়েট করবো ল্যাবরেটরি রিপোর্টের জন্য যে আমার অ্যাসেসমেন্টটা ঠিক আছে কিনা, এন্ড আই উইল নট গিভ ফটোথেরাপি বিকজ ডে 6 টার্ম চাইল্ড 10 mg/% ইউজুয়ালি ডাজন্ট রিকোয়ার ফটোথেরাপি। বাট এটাই যদি পাম্পস এন্ড সোলস ইনভলভ থাকতো তাহলে মোর দ্যান 15 mg/%, এনিথিং মোর দ্যান 15 mg ইজ এ প্যাথোলজিক্যাল জন্ডিস। সো আমাকে ফটোথেরাপি স্টার্ট করে দিতে হতো, আর ল্যাবে পাঠাতে হতো, আর ইনভেস্টিগেট করতে হতো কেন দেয়ার ইজ ইনক্রিজড বিলিরুবিন। তাহলে আমাকে দেখতে হবে মার ব্লাড গ্রুপ দেখতে হবে, বাচ্চার ব্লাড গ্রুপ দেখতে হবে, কোনো এবিএ ইনকম্পাটিবিলিটি আছে কিনা, আরএইচ ইনকম্পাটিবিলিটি আছে কিনা, আমাকে থাইরয়েড প্রোফাইল দেখতে হবে। হাইপোথাইরয়েডিজম ইউজুয়ালি প্রলং জন্ডিস হয়। আমাকে একটা G6PD লেভেল দেখে নিতে হবে যে যদি মেল বাচ্চা হয় G6PD ডেফিসিয়েন্সি আছে কিনা, হিমোলাইসিসের জন্য আরবিসি বাড়ছে কিনা, লাইক দ্যাট। তো
অ্যাপ্রোচটা এইভাবে বলতে হবে। এটা আমি বাংলায় বললাম, ওটা গুছিয়ে গুছিয়ে বলতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে চার্ট নাম্বার 13, a term newborn on exclusive breastfeeding presented on day 3 of life with yellow plum and soul. বিলিরুবিন এখানে অনেক বেশি, দেখো ডে 3 তে 19 মিলিগ্রাম, আর ইনডিরেক্ট ফাংশন ইজ বেশি, তাহলে দ্যাট ইজ ইনডিরেক্ট হাইপার বিলিরুবিন। টিএসএইচ করেছে নরমাল, sepsis screen negative, blood group ma B negative, baby B positive. So there is definite RH incompatibility, and probably this exaggerated neonatal hyperbilirubinemia is because of RH acute hemolysis due to RH incompatibility. Direct Kum test is painting. Usually we suspect a positive report. How to approach such a child? Again, as RH compatibility, there is rapid increase in the bilirubin level. So 19 milligram per DL দেখে আমি বসে থাকবো না। So I will arrange for double volume exchange transfusion. এটাই বেসিক্যালি জানতে চাইছেন। নেক্সট কোশ্চেন হতে পারে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ RH ইনকম্পাটিবিলিটি, কিভাবে হয়, কেন হিমোলিসিস হয়, হ্যাঁ, তো এই কোশ্চেন গুলো আসতে পারে। বাট ইউজুয়ালি RH ইনকম্পাটিবিলিটি থাকলে তাদের জন্য অ্যাকিউট হিমোলিসিস জন্য দেয়ার ইজ increased bilirubin, we don't take any risk. We start phototherapy and we arrange for double volume exchange transfusion. So case chart number 14, similar, এখানেও জন্ডিস হয়েছে। 4 days old male child developed jaundice since first day of life. This is very important. Since first day of life, blood report shows, এখানেও যদি দেখিস bilirubin is raised and direct bilirubin is raised. So এখানে হচ্ছে direct hyperbilirubinemia বা conjugated hyperbilirubinemia. Blood group, there is no blood group incompatibility. Both mother and baby are A positive. Hemoglobin is decreased 8.7 gram percent. Reticulocyte count is normal. So there is no hemolysis at least, because the acute hemolysis এ reticulocyte count বাড়বে। Direct Kum test negative, তাহলে কোনো incompatibility নেই। টোটাল লিউকোসাইট কাউন্ট বেশি আছে 16,800, নিউট্রোফিল 65%, যা এগুলো সব নর্মাল। মেন যেটা অ্যাবনর্মাল ইজ টক্সিক গ্র্যানুলস 2+, আর ব্লাড কালচারে ইকোলাই উইথ সিআরপি পজিটিভ। তার মানে পেশেন্টটার হচ্ছে সেপসিস স্কিন পজিটিভ, একটা সেপসিস আছে, তার জন্য জন্ডিস হয়েছে। নিউনেটাল সেপসিসে যদি জন্ডিস হয়, দ্যাট জন্ডিস ইজ কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, নট আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। তো একটা নিউবর্ন পিরিয়ডে যদি কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া পায়, ফার্স্ট অফ অল উই শুড এক্সক্লুড এনি সেপসিস, নিউনেটাল সেপসিস। So এখানে কোশ্চেন হতে পারে what are the pathological jaundice? Pathological jaundice, 4 criteria. If the jaundice appear within the first 24 hours of life. Number 2, if there is increase in total bilirubin more than 5 milligram percent per day. Number 3, any bilirubin level more than 15 milligram percent. And number 4, conjugated hyperbilirubinemia in newborn period. এই চারটে থাকলে conjugated hyperbilirubinemia is pathological jaundice, মানে something is wrong. Either sepsis আছে অথবা some congenital disorders like Crigler-Najjar syndrome, Dubin-Johnson syndrome, like those. ঠিক আছে? তো এইগুলো, সরি, Crigler-Najjar নয়, Dubin-Johnson syndrome হবে, Crigler-Najjar ইনডিরেক্ট হয়। তো এটা হচ্ছে sepsis induced, neonatal sepsis induced conjugated hyperbilirubinemia. This is the slide. ঠিক আছে? স্যার সেপসিস হ্যাঁ, বলো। কনজুগেটেড কনজুগেটেড কেন হয়? হ্যাঁ, সেপসিস যেটা হয় যে দেয়ার ইজ হিমাটোলজি, লিভার ফাংশনে কোনো গন্ডগোল থাকে না। সো কনজুগেশন ইজ ওয়েল মেনটেন্ড, বাট যেহেতু নিউনেটাল সেপসিস আমি যেরকম বললাম, যেহেতু সেপ্টিসেমিয়া আছে, তার একটা দেয়ার ইজ ইনক্রিজ ডিমান্ড, ইনক্রিজ টার্নওভার অফ আরবিসিস। ঠিক আছে? তো সবকিছু বেশি তো আরবিসি টার্নওভার বেড়ে যায়, সেই জন্য বেশি বিলিরুবিন প্রোডাকশন হয়। ঠিক আছে? তার সাথে সাথে সেপসিসের সাথে ইন্টারহেপাটিক সার্কুলেশনেরও গন্ডগোল থাকে। ঠিক আছে? তো সেপসিসে পুরো শরীরটা ঘেটে থাকে, পুরো ফিজিওলজি ইজ ডিস্টার্ব, এই জন্য হয়। বাট এটা মাথায় রাখতে হবে যে সেপসিসে, নিউনেটাল সেপসিসে জন্ডিস ইউজুয়ালি কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। ঠিক আছে? আচ্ছা। Next case, a 6 weeks old male child presented with yellowish discoloration of eyes. His blood report is, এটা দেখো 6 weeks, একটু বড়, মানে নিউনেটাল এজ গ্রুপ পেরিয়ে গেছে। এখানটাও কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া আছে। টোটাল is 10.4 milligram percent, direct is 8.2, indirect is 2.2. বাকি যদি লিভার ফাংশন টেস্ট দেখা হয়, SGOT, SGPT is raised along with raised alkaline phosphatase. Prothrombin time is more or less normal. তাহলে এটা কি হলো? This is, যেহেতু SGOT, SGPT raised, আমরা বাকিগুলো যখন দেখলাম না নিউনেটাল হাইপারবিলিরুবিন, তখন আমরা লিভার ফাংশন টেস্ট দেখি না। কিন্তু এটা 6 weeks বাচ্চা, যদি তার হচ্ছে জন্ডিস আছে, অবশ্যই লিভার ফাংশন দেখতে হবে।
কারণ তখন ততদিনে ফিজিওলজিক্যাল জন্ডিস বা ততদিনে জন্ডিস ডিউ টু আরএইচ ইনকম্পাটিবিলিটি, এবি ইনকম্পাটিবিলিটি, জি6PD ডেফিসিয়েন্সি ইউজুয়ালি এতদিন পরে হয় না। জি6PD হতে পারে রেকারেন্টলি, বাট ইউজুয়ালি ওই নিউরোটাল কজ গুলো এতদিনে হয় না। এতদিনে যদি হয় তাহলে আমাকে একটা বিলিরুবিন করতে হবে অ্যালং উইথ লিভার ফাংশন টেস্ট। বিলিরুবিনে যদি কনজুগেটেড ফ্র্যাকশন বেশি থাকে তো ডায়াগনোসিস উইল বি নিওনেটাল কোলেস্টেসিস সিনড্রোম। নিওনেটাল কোলেস্টেসিস সিনড্রোম নিয়ে খুব বেশি জানার দরকার নেই, বেসিক্স কিছু পয়েন্ট জানতে হবে আন্ডার গ্রাজুয়েট টিচিং। নিওনেটাল কোলেস্টেসিস সিনড্রোম মিনস কিছু একটা সমস্যার জন্য either there is blockage of the excretion of the bile into the biliary system, অথবা কিছু ইনফ্লামেশন অফ দ্য লিভার হচ্ছে, যার জন্য দেয়ার ইজ ইনক্রিজ কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। ঠিক আছে, সো মেইন টু ব্রড ক্লাসিফিকেশন অফ নিওনেটাল কোলেস্টেসিস সিনড্রোম, ওয়ান ইজ দ্য সার্জিক্যাল কজেস, ওয়ান ইজ দ্য মেডিকেল কজেস। সার্জিক্যাল কজেস প্রোটোটাইপ ইজ বিলিয়ারি অ্যাট্রেসিয়া। বুঝতেই পারছো বিলিয়ারি অ্যাট্রেসিয়া হলে কি হবে, কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া বাড়বে, তার সাথে অ্যালকালাইন ফসফেটেজও বেশি হবে যেহেতু অবস্ট্রাকটিভ প্যাটার্ন, আর এসজিওটি এসজিপিটি বেশি হয় কারণ ব্যাক ফ্লোতে গিয়ে দেয়ার ইজ একটা একটা হেপাটাইটিস একটা থাকে due to backflow of the or due to increased pressure in the hepatocytes because of blockage in the drainage of the bile and bile salts. ঠিক আছে, তো prototype of the surgical is biliary atresia, other examples are choledochal cyst like that. And মেডিকেল কজের মধ্যে আবার যেহেতু আমি বললাম কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া সেপসিসের একটা কজ, তো এরকম একটা পেশেন্ট যদি প্রেজেন্ট করে আই হ্যাভ টু রুল আউট এনি সেপসিস। সো মোস্ট ফার্স্ট মেডিকেল কজের মধ্যে নাম্বার ওয়ান ইজ সেপসিস। ইউজুয়ালি ইউটিআই রুল আউট করতে হয়। ইউটিআই ইউজুয়ালি এই সময়টা ইউটিআই হয় বাচ্চাদের একটা, ইউটিআই কনজুগেট আমরা অনেক পেশেন্ট দেখি একদম 6 উইকস 8 উইকস এসছে কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, ইউটিআই বেরিয়েছে, ইউটিআই ট্রিটমেন্ট করলাম রিজলভ হয়ে গেল। First of all, sepsis and UTI, number one cause. Number two, hypothyroidism. Hypothyroidism, I বললাম there may be a prolonged jaundice or there may be a conjugated hyperbilirubinemia. Number three is the congenital infection like torch infection, toxoplasmosis, rubella, congenital rubella syndrome, cytomegalovirus, herpes, syphilis. Congenital infection, there may be neonatal hepatitis. Number four is few inborn error of metabolism হয়, যেমন কি কি গ্যালাক্টোসেমিয়া, টাইরোসেনিমিয়া, হেরিডিটারি ফ্রুক্টোজ ইনটলারেন্স, আর কিছু জেনেটিক ডিসঅর্ডার হয় যেমন আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, হিমোক্রোমাটোসিস। তো এই কটা পয়েন্টের নাম জানবি, এগুলো জিজ্ঞেস করতে পারে। দেন হাউ উইল অ্যাপ্রোচ দ্য পেশেন্ট, আমি এটা যদি পাই তো আই উইল ডেফিনেটলি ডু আ ইউএসজি টু রুল আউট এনি সার্জিক্যাল অ্যাঙ্গেল দ্যাট ইজ biliary atresia or choledochal cyst, and মেজর মেডিকেল প্রবলেমের জন্য আমি একটা ব্লাড কালচার করবো, একটা ইউরিন কালচার করবো, একটা থাইরয়েড প্রোফাইল দেখবো, হ্যাঁ, গ্যালাক্টোসেমিয়া আছে কিনা তার জন্য ইউরিনারি রিডিউসিং সাবস্টেন্স দেখতে হয়, সেটা যদি পজিটিভ আসে, আর হাইপোগ্লাইসেমিয়া হয় ইউজুয়ালি গ্যালাক্টোসেমিয়াতে, আর তার সাথে সাথে টর্চ স্ক্রিনিং করবো। সো এইগুলো করবো। তাহলে ট্রিট দ্য পেশেন্ট, ইউজুয়ালি যদি ট্রিটেবল কজ হয় যেমন সেপসিস, ইউটিআই, হাইপোথাইরয়েডিজম, এগুলো করলে রিভার্সেবল। আর এদিকে হচ্ছে biliary atresia থাকলে কি করতে হয়, ইউজুয়ালি ইমার্জেন্সি একটা অপারেশন করতে হয়, দ্যাট ইজ নোন এজ কাসাইস অপারেশন ফর biliary atresia, বাট কাসাই অপারেশন is not the definitive treatment of biliary atresia. This is just a surgery for time buying surgery বেসিক্যালি, মানে তুমি হচ্ছে পেশেন্টের যেটা হাতে টাইম পাচ্ছ ম্যানেজ করা যাতে করে লিভার ট্রান্সপ্লান্ট, বাট আইডিয়ালি মানে in most cases usually they যদি না ট্রিটেবল কজ হয় they usually passes to decompensated liver failure. Ultimately their liver transplant is the treatment of choice even in biliary atresia. Kasai operation not the definitive treatment, it's just a time buying surgery. Okay, so neonatal cholestasis syndrome টা একটু পড়লে ভালো হয়, বাট বেসিক্যালি জিজ্ঞেস করবে না। Next slide is the 11-year-old male child presented with yellowish discoloration of eyes. His blood report is as follows. এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, 11 বছরের আছে, যার বিলিরুবিন বেড়েছে, ডিরেক্ট ফ্র্যাকশন ইজ বেশি। হ্যাঁ, নেক্সট হচ্ছে এসজিওটি এসজিপিটি অনেক অনেক বেশি, অ্যালকালাইন ফসফেটেজ নরমাল। সো দিস ইজ ইউজুয়ালি অ্যাকিউট হেপাটাইটিস, ইউজুয়ালি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। এখানে ইম্পর্টেন্ট আমি একটা জিনিস বলি, হোয়াট ইজ কখন তুমি বলবে কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া তখন বলবো if the total conjugated fraction of the bilirubin is more than 20% of the total bilirubin, or if it is more than 2 mg/%. মানে বোঝা গেল, যদি আমার ধরো একটা টোটাল বিলিরুবিন আমার 4 আছে, 4-এর 20% কত, 4-এর 20% হচ্ছে কত হবে, 4-এর 20%
এক 25% অ্যারাউন্ড এরকম এক হবে। তো আমার যদি 4 টোটাল বিলিরুবিন হয়, তাতে যদি আমার কনজুগেটেড বিলিরুবিন 1 হয়, তখন আমি বলবো কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। আর অ্যাবসোলুট ভ্যালু যদি দেখি, যদি মোর দ্যান 2 হয় তাহলে বলবো। তার মানে যদি কারো বিলিরুবিন 4 বা 5 হয়, আমার 1 বা 1.5 হলেও আমি বলবো দিস ইজ কনজুগেটেড হাইপার। এখানে ডেফিনেটলি অ্যাবসোলুট ভ্যালু 2.2 আছে, দিস ইজ ডেফিনেটলি কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া with raised liver enzymes but normal alkaline phosphatase level. So this is the acute hepatitis, probably acute viral hepatitis. Acute viral hepatitis মেডিসিনে প্রচুর পড়েছিস, তো একই জিনিস এখানেও কমনেস্ট কজ ওইগুলো, হেপাটাইটিস এ, বি, সি and few other non-hepatotropic virus like ecovirus, like adenovirus এরকম টাইপের। ঠিক আছে, তো হেপাটাইটিস নিয়ে তো সব জানিস, এটা কিছু বলছি না। নেক্সট স্লাইড। Next slide is 8-year-old female child presented with fever, abdominal pain, weight loss, pleural fluid examination. খুব বেশি কিছু নেই, 1200 সেল আছে, তার মধ্যে 90% লিম্ফোসাইট। এইটুকু দিয়ে কিচ্ছু বলা যাবে না, বাট এত সেল, তার মধ্যে 90% লিম্ফোসাইট, প্রবাবলি দিস প্লুরালিফেশন টিউবারকুলার প্লুরালিফেশন। জাস্ট জানবি টিউবারকুলার প্লুরালিফেশন নিয়ে রিলেটেড কোশ্চেন করতে পারে, আর কি কি ইনভেস্টিগেশন করবে, কিভাবে ট্রিটমেন্ট করবে। এখানেও এটিডি দিতে হয়, হ্যাঁ, এখানেও একটা এক্সরে করতে হয়, একটা মান্টো টেস্ট করতে হয়, একটা জিএল-7 নেট করতে হয়, একটা সিবিসি প্লাস ইএসআর করে আমাকে আরো করোবোরেটিভ সাইন্স আছে কিনা দেখতে হয়, ওয়েদার দিস ইজ টিউবারকুলার প্লুরালিফেশন। আর ইউজুয়ালি উই গিভ এটিডিস। এখানে খুব একটা বলার নেই। এইটা একটা স্লাইড রিপিট হয়ে গেছে, এটা বেসিক্যালি আগের স্লাইডটাই কপি পেস্ট হয়ে গেছে। এখানে একই জিনিস, যদি এটা 90% পলিমরফো নিউক্লিয়েট হতো, 10% লিম্ফোসাইটস হতো, একই প্রেজেন্টেশন, তাহলে আমি এটা বলতাম পায়োজেনিক প্লুরালিফেশন। সো এখানে খুব একটা কিছু বলার নেই। চার্ট নাম্বার 19, we are coming to the end. দুইটা চার্ট আছে। A 11-month-old female child brought to the emergency with complaints of repeated episodes of loose watery stool and frequent vomiting for last 8 hours. She was restless, irritable with sunken eyes, her tongue was dry, skin pinch was going back slowly. How do you approach such a child? So যেহেতু পেশেন্টের লুজ ওয়াটারি স্টুল and frequent vomiting হচ্ছে, so this is a case of acute gastroenteritis, and বাকি বাকি যে ফিচার্স গুলো দেওয়া আছে সেটা suggestive that the patient is in dehydrated state বা dehydration. তাহলে how will you approach the child? Sir, I will first see whether the patient is in no dehydration status or dehydration status or severe dehydration status according to IMNCI guideline. তো তুই জানিস তিনটে, যদি no dehydration থাকে, patient will be absolutely normal, playful, urine output will be normal, there will be no sunken eyes, skin pinch will be normal. ডিহাইড্রেশন থাকলে স্কিন পিঞ্চটা স্লো হবে, সানকেন আইজ হবে, বাট পেশেন্ট ইরিটেবল হবে, পেশেন্ট একদম লেথার্জি বা কোমাটোস হবে না। বাট সিভিয়ার ডিহাইড্রেশন হলে বাকি সবগুলো সিভিয়ার হবে। দেয়ার ইজ সিভিয়ার delay in skin pinch, there is severe sunken eyes, urine output has been decreased, and the patient became lethargic or comatose. So এখানে ইরিটেবল আছে মানে পেশেন্ট ইজ ইন ডিহাইড্রেশন, নট ইন সিভিয়ার ডিহাইড্রেশন। তো আউটলাইন দ্য ম্যানেজমেন্ট, এই পেশেন্টকে আমি কি করব, যেহেতু ডিহাইড্রেশনে আছে, আই উইল আস্ক ফর ওআরএস থেরাপি। ওআরএস ওরাল ডিহাইড্রেশন করব উইথ ওআরএস সলিউশন 70 ml per kg উইথ দেবো ইন ফার্স্ট 4 hours অফ থেরাপি। ইউজুয়ালি ঠিক হয়ে যায়, ইউরিন আউটপুট ভালো হয়ে যায়, সানকেনাইজ ভালো হয়ে যায়। কিন্তু এই পেশেন্টটা যদি ধীরে ধীরে ইরিটেবল থেকে ধীরে ধীরে লেথার্জি কোমাটোস হয়, দেন আই উইল হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট and I will have to give IV fluid therapy. IV fluid জানিস তোরা 30-70 ফর্মুলা, ফার্স্ট ইন লেস দেন 6 months এ ফার্স্ট 30 ml per kg দিতে হয় 1 ঘন্টায়, আর নেক্সট 70 ml per kg দিতে হয় 5 ঘন্টায়। ওটাই যদি মোর দেন 6 months হয়, তাহলে ফার্স্ট 30 ml per kg দিতে হয় হাফ এন আওয়ারে, অ্যান্ড 2.5 আওয়ারে 70 ml per kg দিতে হয়। ওই ম্যানেজমেন্টটা জিজ্ঞেস করছে। আর যদি ডিহাইড্রেশন না থাকতো, দেন আই উইল আস্ক ফর হোম বেসড ম্যানেজমেন্ট। আরেকটা কোশ্চেন করতে পারে যে লুজ ওয়াটারি স্টুল আর ফ্রিকোয়েন্ট ভমিটিং বন্ধ করার জন্য কিছু করবে? হ্যাঁ স্যার, করবো। আমাকে কন্টিনিউয়াস ফ্লুইড লসটাকে প্রিভেন্ট করতে হবে। সো আই উইল গিভ সাম অ্যান্টিএমেটিক্স লাইক অনডেনসেট্রন। অ্যান্ড লুজ ওয়াটারি স্টুলের জন্য মেনলি এই বয়সে 11 months আই উইল নট গিভ এনি অ্যান্টিবায়োটিক, বিকজ most common organism in this age group, less than 2 years or less than 1.5 years, common diarrhea usually আমার হয় রোটাভাইরাল ডায়রিয়া। সো এখানে কোনো অ্যান্টিবায়োটিকের রোল নেই। রাদার আমি একটু জিঙ্ক দিতে পারি, ZN20
জিঙ্ক জিঙ্ক দিতে সাপ্লিমেন্টেশন করতে পারি 20 মিলিগ্রাম per 5 ml পাওয়া যায়। Less than 6 months zinc should be given at a dose of 10 milligram and once daily for 10 to 14 days, and more than 6 months 20 milligram per kg, sorry 20 milligram once daily for 10 to 14 days। তার সাথে আমি প্রোবায়োটিক্স অ্যাড করতে পারি। এই পেশেন্টটা যদি থাকতো, এর সাথে ফিভার থাকতো, এর সাথে ব্লাড ইন স্টুল থাকতো, টক্সিক হতো, তাহলে আমাকে ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রেন্টাইটিস ভাবতে হতো। তখন আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হতো, আইদার ফ্লুরোকুইনোলোনস অর থার্ড জেনারেশন সেফালোস্পোরিন লাইক সেফিক্সিন অথবা ওফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন লাইক দিস, এরকম অ্যান্টিবায়োটিক দিতে হতো। বা এখানে অ্যান্টিবায়োটিক লাগবে না, অ্যাজ মোস্ট কমন অর্গানিজম ইজ রোটাভাইরাস। Last slide, chart number 20. A 8-month-old male child brought to the emergency with complaints of cough and fever for last 3 days. He was lethargic, unable to drink, with chest indrawing, audible stridor, and how will I approach the child? এটা একটা IMNCI based question. IMNCI মানে জানিস তোরা, যেটা হচ্ছে পেরিফেরিতে যেখানে রেফারেল সেন্টার থার্ড মানে থিটা সিস্টেমে যেখানে পেরিফেরাল হেলথ সেন্টার বা কমিউনিটি হেলথ সেন্টার আছে, সেখানে কুইক অ্যাসেসমেন্ট এন্ড কুইক ডিসিশন মেকিং এর জন্য IMNCI করা হয়েছে। তাহলে এই পেশেন্টটা একটা কাফ উইথ ফিভার আছে ফর 3 days, তাহলে definitely the patient is suffering from lower respiratory tract infections, and he was lethargic, unable to drink and chest indrawing। তাহলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কে অ্যাকর্ডিং টু IMNCI গাইডলাইন কমিউনিটি মেডিসিনে পড়েছিল 4টে ভাগে ভাগ করা হয়: নো নিউমোনিয়া, নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া এন্ড ভেরি সিভিয়ার ডিজিজ। নো নিউমোনিয়া মানে কাফ এন্ড ফিভার আছে কিন্তু তার কোনো ট্যাকিপনিয়া নেই। হ্যাঁ, এখানে দেখ রেসপিরেটরি রেটটা 58 পার মিনিট আছে, এখানে ট্যাকিপনিয়া আছে, ট্যাকিপনিয়াটা কাট অফ আছে লেস দেন 2 months হলে, ইফ মোর দেন 60 পার মিনিট, 2 months to 1 year if more than 50 per minute, and more than 1 year if more than 40 per minute। তো এখানে 8 month মানে কাট অফ ইজ 50 এর জন্য ট্যাকিপনিয়া, তো ডেফিনেটলি দ্য পেশেন্ট হ্যাজ নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা আবার নিউমোনিয়া নাকি সিভিয়ার নিউমোনিয়া? সিভিয়ার নিউমোনিয়া চেস্ট ইনড্রয়িং থাকে, এখানে চেস্ট ইনড্রয়িং আছে, তো দিস ইজ সিভিয়ার নিউমোনিয়া। কিন্তু তার সাথে আরো অ্যাডিশনাল যে ফিচার্স গুলো আছে, পেশেন্ট ইজ লেথার্জিক, আনএবল টু ড্রিঙ্ক, স্ট্রাইডার, গ্রান্টিং, এই জিনিসগুলো যদি থাকে, দ্যাট ইজ ভেরি সিভিয়ার ডিজিজ। মানে যদি অ্যালং উইথ চেস্ট ইনড্রয়িং আছে যখন, তো সিভিয়ার নিউমোনিয়া হলোই, কিন্তু তার সাথে যদি লেথার্জিক, কোমাটোস, আনকনসাস, আনএবল টু ড্রিঙ্ক, স্ট্রাইডার, গ্রান্টিং, সায়ানোসিস এগুলো যদি থাকে, দ্যাট ইজ ভেরি সিভিয়ার ডিজিজ, দ্যাট নিডস ইমিডিয়েট ম্যানেজমেন্ট অ্যান্ড ইমিডিয়েট। তো এখানে ইম্পর্টেন্ট যেটা বলার কথা, যে যদি কোনো LRTI পেশেন্ট যখন পরে দেখবি, যে যদি তোর কোনো সায়ানোসিস থাকে, দ্যাট শুড বি টেকেন অ্যাজ সিরিয়াসলি, বিকজ সায়ানোসিসের জন্য মেন দুটো কজ, একটা কার্ডিয়াক কজ, একটা রেসপিরেটরি কজ। বাট কার্ডিয়াক কজে সায়ানোসিস ভেরি কমন, বাট কোনো LRTI হয়ে রেসপিরেটরি কজে যদি সায়ানোসিস থাকে, দ্যাট মিনস দ্য পেশেন্ট ইজ ইন imminent respiratory failure. You have to either intubate the patient or give some respiratory support. Science is very important, even stridor is very important। যদি স্ট্রাইডার থাকে অথবা গ্রান্টিং থাকে, এই দুটো, তার সাথে যদি লোয়ার রেসপিরেটরি একটা নিউমোনিয়া থাকে, তার সাথে স্ট্রাইডার গ্রান্টিং থাকে, তার মানে ইউ হ্যাভ টু ট্রিট। স্ট্রাইডার মানে আইদার তার কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হচ্ছে বিকজ অফ সিক্রেশন, বিকজ অফ ইডিমা, কিছু একটা হচ্ছে। গ্রান্টিং মানে গ্রান্টিং এর মেকানিজম হচ্ছে, গ্রান্ট করা মানে এক্সপিরেটরি একটা সাউন্ড এগেইনস্ট আ ক্লোজ গ্লটিস। কি হয় না, বিকজ অফ নিউমোনিয়া দেয়ার ইজ ইনক্রিজড ফ্লুইড কালেকশন ইনসাইড দ্য অ্যালভিওলাই, অ্যালভিওলাই গুলো কোলাপস করে যাবে। সো অ্যালভিওলাই গুলোকে খুলে রাখতে গেলে এগেইনস্ট আ ক্লোজ গ্লটিস আমরা একটা এক্সপিরেশন দেয়, সেই এক্সপিরেশন এগেইনস্ট আ ক্লোজ গ্লটিস যে সাউন্ডটা প্রডিউস করে, দ্যাট ইজ কল্ড গ্রান্টিং। এটা একটা এফর্ট টু keep the alveoli open against a closed glottis, যদি এক্সপায়ার করে একটা প্রেসার জেনারেট হবে যাতে করে alveoli গুলো ওপেন থাকে। তো গ্রান্টিং, সায়ানোসিস এন্ড স্ট্রাইডার যদি থাকে, ইন আ কেস অফ, ওকে ইমিডিয়েট ম্যানেজ করতে হবে, সেই পেশেন্টকে বাড়ি পাঠাতে পারবি না, হায়ার রেফারেল সেন্টারে পাঠাতে হবে ফর বেটার ম্যানেজমেন্ট। সো হাউ ডু ইউ অ্যাপ্রোচ দ্য পেশেন্ট? সো দিস ইজ আ কেস অফ lower respiratory tract disorder, lower respiratory tract infection and in very severe disease state. So I have to first admit the patient in some higher referral center, যেখানে কিনা আমাকে IV অ্যান্টিবায়োটিক এর সাথে সাথে কোনো রেসপিরেটরি সাপোর্টও লাগতে পারে। রেসপিরেটরি সাপোর্ট ইন দ্য ফর্ম অফ ময়েস্ট অক্সিজেন লাগতে পারে। ময়েস্ট অক্সিজেন যদি না হয়, দেন আই উইল গো ফর HFNC। হোয়াট ইজ HFNC? হাই ফ্লো নেজাল ক্যানুলা। এটা আমাদের এখানে আছে, যদি ওয়ার্ড করতিস দেখতিস।
তাতেও যদি না হয়, then I will go for ventilation. Ventilation, two types of ventilation: non-invasive ventilation and invasive ventilation. So এরকম স্টেপ বাই স্টেপ আমরা যাবো। প্রথমে অক্সিজেন দিয়ে দেখবো, তাতে যদি না হয় হাই ফ্লো নেজাল কানিউলা দিয়ে দেখবো, তাতে না হলে এনআইভি দিয়ে দেবো, তাতে না হলে ইনভেসিভ ভেন্টিলেশন। এই পেশেন্টটা যদি এমন ভাবে প্রেজেন্ট করে আমার কাছে, অলরেডি আনকনসাস, অলরেডি দেয়ার ইজ সিভিয়ার চেস্ট ইনড্রয়িং, সিভিয়ার ইনক্রিজ ইন ওয়ার্ক অফ ব্রিদিং, আমাকে স্ট্রেট ওয়াই ইনভেসিভ ভেন্টিলেশন দিতে হবে। What antibiotic I will give? I will give usually IV broad spectrum antibiotic. Again, third generation cephalosporin uh, along with IV aminoglycosides plus minus IV vancomycin. তার মানে আমাকে গ্রাম পজিটিভ কভারেজ দিতে হবে, গ্রাম নেগেটিভ কভারেজ দিতে হবে, along with একটা vancomycin দিতে হবে for staph coverage. Again, the organism pattern is more or less same as of meningitis, যেটা আমি বলেছি, less than 2 months এর নিচে যদি নিউমোনিয়া হয়, এগেন গ্রাম নেগেটিভ ইজ মোস্ট কমন, লাইক ক্লেবসিয়েলা, ইকোলাই, সিউডোমোনাস। 2 months to 2 years H. influenzae, more than 2 years pneumococcus. But again, H. influenzae trend is in the decline trend, কারণ না পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের এখন ওয়াইড কভারেজ আছে, সেখানে পেন্টাভ্যালেন্টে H. influenzaটা আর্লি লাইফে পেয়ে যাচ্ছে। তো H. influenza নিউমোনিয়াটা এখন অনেক কম হয়, সেই জন্য আমরা এখন নিউমোকক্কাস কভারের জন্য সেফট্রিয়াক্সোন অ্যাড করবো, দ্যাট ইজ সেফালোস্পোরিন, একটা অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যাড করবো, অ্যামিকাসিন ফর গ্রাম নেগেটিভ কভারেজ, তার সাথে প্লাস মাইনাস ভ্যানকোমাইসিন যদি আমার মনে হয় স্ট্যাফ ইনফেকশন সাসপেক্টেড, তাহলে আমি ভ্যানকোমাইসিন অ্যাড করবো। এইভাবে আউটলাইন দ্য ম্যানেজমেন্ট। আশা করি স্লাইডগুলো তোরা দেখেছিস, আর কতটা আলোচনা করা যায় আমি করলাম। কিছু কোয়েরিজ থাকলে কর, কারণ ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছু কোয়েরিজ আছে কি, ইনস্ট্রুমেন্ট নিয়ে খুব কিছু বলার নেই। ইনস্ট্রুমেন্টটা সামনে থেকে না দেখলে একমাস সবাই চিনতে পারে। ইনস্ট্রুমেন্টের সাইডটা একবার বলে যাবো। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট সাইডে আমাকে হেল্প করেছে ডক্টর অনিকেত, তো আমাদের থার্ড ইয়ার পিজিডি, ভালো স্লাইডস বানিয়েছে, দেখে একবার পড়ে নিস। কিছু কোয়েরিজ থাকলে আমাকে বলতে পারিস। আর স্লাইডসে কিছু কোয়েরিজ থাকলে বল, কারণ অলরেডি আমরা 2:35 হয়ে গেছে। হ্যালো, কিছু কোয়েরিজ আছে? ইনস্ট্রুমেন্ট একটু বলবো। হ্যালো, আমি অডিবল? নিয়ে গেছি সবাই। একটু ইনস্ট্রুমেন্ট দেওয়ার কোয়েরি আছে? ইনস্ট্রুমেন্টটা পড়েছিস? ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু এই যেইগুলো দেওয়া হয়েছে ওইগুলোই বেসিক্যালি থাকবে। একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, দ্যাট ইজ দা ইটি টিউব। ইটি টিউব একটা থাকবে, ঠিক আছে? ইটি টিউব মানে এন্ডোট্রাকিয়াল টিউব, ওটা একবার দেখে নিস কোথাও থেকে। ইনস্ট্রুমেন্টটা ব্যাকমাস ভেন্টিলেশনটা পড়তে হবে, তার মধ্যে ব্যাকমাস ভেন্টিলেশনটা চিনতে হবেই। এইটা যদি চিনতে না পারিস, পেডিয়াট্রিক্স এই ইনস্ট্রুমেন্ট বাকিগুলোকে জিজ্ঞেসই করবে। মানে ব্যাকমাস ভেন্টিলেশন যদি দেখতে পাস, দিস ইজ আ প্রোটোটাইপ অফ ব্যাকমাস ভেন্টিলেশন। তোকে পরীক্ষায় বলতে অসুবিধা হয় যে কি বলবো স্যার, ব্যাকমাস হাতে নিয়ে আমি হা করে বসে আছি, কিছু বলতে পারছি না। তো জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইট, ওকে বলতে হবে, পুরো কথাটা বলতে হবে, স্যার দিস ইজ আ সেলফ ইনফ্লেটিং সিলিকন রিসাসিটেশন ব্যাগ উইথ ভালভ অ্যাসেম্বলি, উইথ অর উইথাউট মাস্ক। যদি মাস্ক লাগানো থাকে তাহলে উইথ মাস্ক, মাস্ক না থাকে উইথাউট মাস্ক, ঠিক আছে? কি কি পার্টস থাকে জাস্ট কুইকলি। একটা ব্যাগ প্রপার থাকে, আমি যে ছবিটা দেখাই, দিস ইজ দ্য ব্যাগ প্রপার। তার সাথে দেখা যাচ্ছে অনেকে, দিস ইজ দ্য ব্যাগ প্রপার, দিস ইজ দ্য ইনলেট, এইটা হচ্ছে ইনলেট, আর এইটা হচ্ছে আউটলেট। এটা ইনলেট অ্যাসেম্বলি বলে, এটাকে আউটলেট অ্যাসেম্বলি বলে। ইনলেটে কি কি থাকে? দুটো থাকে, একটা থাকে ফর অক্সিজেন রিজার্ভার, এই জায়গাটা দেখছিস একটা এরকম বড় মতো জিনিস লাগানোর জায়গা থাকে, বড় বড় গোল থাকে, দ্যাট ইজ ফর অক্সিজেন রিজার্ভার। ছোট গোলটার জন্য এই টিউবটা লাগানো থাকে, দিস ইজ অক্সিজেন কানেক্টেড টিউব। ছোট যেই পয়েন্টের পার্টটা থাকে, এটা অক্সিজেন লাগানোর জন্য, সেটা চিনবি, তো সেটা বলবি যে দিস ইজ অক্সিজেন কানেক্ট ফর অক্সিজেন কানেকশন। আর বড় যে ফুটোটা থাকে, দ্যাট ইজ ফর অক্সিজেন রিজার্ভার। দিস ইজ দ্য ইনলেট। ইনলেটে এখানে একটা ইনলেট ভালভ থাকে, টোটাল 4টে ভালভ থাকে। এখানে একটা ইনলেট ভালভ থাকে, আউটলেটের মধ্যে 2টো ভালভ থাকে, একটা ইন্সপিরেটরি ভালভ থাকে যেটাকে বলে ফিশ মাউথ ভালভ, একটা এক্সপিরেটরি ভালভ থাকে, এরকম আউটলেটের এখানটা এক্সপিরেটরি গোল মতো ভালভ থাকে, আর একটা এই যে এটাকে বলে পপ আপ ভালভ বা প্রেসার ভালভ। 4টে ভালভ থাকে, 1 ইনলেট ভালভ, 2 আউটলেট ভালভ, তার মধ্যে একটা ইন্সপিরেশন, একটা এক্সপিরেশন,
এটা পপ আপ হয়। দিস ইজ দ্য ব্যাক প্রপার, দিস ইজ দ্য মাস্ক, দিস ইজ দ্য আউটলেট অ্যাসেম্বলি, দিস ইজ দ্য ইনলেট অ্যাসেম্বলি। তো পার্টস গুলো চিনতে হবে। তারপরে কোশ্চেন্স গুলো মোটামুটি অনেকে ভালো করে করে দিয়েছে। কতটা ভলিউম আমি দিতে পারি, 6 to 7 ml পার কেজি পার বেড দিতে পারি। পেডিয়াট্রিক সাইজ ইউজুয়ালি 1000 ml হয়, নিউট্রাল সাইজ 450 ml হয়, একটু জিজ্ঞেস করতে হবে ব্যাক সাইজ কত। আচ্ছা, তো ইনফিটিং ব্যাগটা তোরা ওটিতে দেখেছিস হয়তো, ওটি থেকে অ্যানাস্থেসিস থেকে এটা ইউজ করে, দিস ইজ কোল্ড ড্রিঙ্ক। আমরা যেটা ইউজ করি সেটা সেলফ ইনফিটিং, নিজে থেকে ইনফেক্ট হয়। তো ইনফেক্ট মানে আইদার তুমি অক্সিজেন সোর্সের সাথে যোগ করো, ইনফেক্ট হবে না। আমার উইদাউট অক্সিজেনও কিন্তু আমি ইনফেক্ট করতে পারি, দ্যাট ইজ সেলফ ইনফেক্ট। ঠিক আছে, এখানে অ্যাডভান্টেজ গুলো লেখা আছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিকেশন গুলো পড়তে হয়, জিজ্ঞেস করেন কি কি কারণে তুমি পড়বে। প্রসিডিওরটা যেটা হয় সিই পজিশন, আমি একটু বলছি। দেখো তুই যে হাতটা দেখিস, একটা হাত দেখ সি আর ই পজিশনে। সি মানে এই যে অ্যারাউন্ড সিল করে রেখেছে, মাসটা সিল করে রেখেছে, দ্যাট উইথ দ্য ইন্ডেক্স ফিঙ্গার এন্ড দ্য থাম্ব forming a C, and the other three fingers forming a E pattern. C pattern, this is C pattern. C is for holding the mask tight with the face, and E is for chin lift and head tilt. মানে একটা পজিশন আছে স্লিপিং পজিশন, দ্যাট ইজ চিন লিফট এন্ড হেড, চিনটাকে একটু লিফট করতে হবে, হেডটাকে টিল্ট করতে হবে, দ্যাট ইজ আ স্লিপিং। ঠিক আছে, সুন্দর ছবি আছে, এভাবে করতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করো তুমি ব্যাক মাস ভেন্টিলেশন করছো, তুমি কি করে বুঝবে তোমার ব্যাক মাস ভেন্টিলেশনটা অ্যাডিকুয়েট হচ্ছে? আমি বুঝবো স্যার ভাই একটা চেস্ট রাইজ যদি আমার অ্যাডিকুয়েট হয়, তাহলে আমার পজিশনিং এন্ড ভেন্টিলেশন ঠিক আছে। চেস্ট রাইজ যদি অ্যাডিকুয়েট না হয়, দেন আই হ্যাভ টু ডু সাম কারেক্টিভ স্টেপস লাইক চেক ফর ইনঅ্যাডিকুয়েট সিল, অ্যাপ্লাই ফেস মাস্ক, ওগুলো কারেক্টিভ স্টেপস করে আবার আমাদের করতে হবে। আর স্যাচুরেশন দেখবো, পেশেন্টের সায়ানোসিস ছিল, সায়ানোসিসটা ডিসঅ্যাপিয়ার করছে কিনা, স্যাচুরেশন ইনক্রিজ করছে কিনা, এগুলো ইনডিকেট এভিডেন্স যে ভেন্টিলেশন অ্যাডভান্স ভেন্টিলেশন ঠিকঠাক। ঠিক আছে, অ্যাসেসমেন্ট অফ অ্যাডিকুয়েসি ওগুলোই বলেছে। কন্ট্রাইন্ডিকেশন খুব ইম্পর্টেন্ট। যদি আপার রেসপিরেটরি অবস্ট্রাকশন থাকে আমি করতে পারবো না, আমাকে স্টেট ওয়ারে একটা ট্র্যাকিং স্ক্রিন করতে হবে। যদি প্যারালাইসিস থাকে, রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড প্যারালাইসিসের ইন্ডাকশন, মানে আমি প্যারালাইজ করে নিয়েছি, তাকে আমাকে ইনকিউবেট করতে হবে, আমি ইউজুয়ালি ব্যাক মাসকে মেনটেন করতে পারবো না। ফেসিয়াল ট্রমা থাকলে অবভিয়াসলি করতে পারবো না। ফরেন মেটেরিয়াল থাকলে আমি যদি ব্যাক মাস করি আরো নিচে চলে যাবে। ইন অল দিস সিচুয়েশন আমাকে ইনকিউবেট করতে হবে, শুধু মাস্ক লাগিয়ে ব্যাক মাস ভেন্টিলেশন করা যাবে। ঠিক আছে, এটা করবি পরে, এই জিনিসগুলো ভালো আছে, এখানেই ম্যাক্সিমাম কোয়েরি সলভ হয়ে যাচ্ছে। কিছু অক্সিজেন থেরাপির কিছু কিছু ডেলিভারি অক্সিজেন ডেলিভারি সিস্টেম থাকে, যেটাকে বলা হয় নেজাল ক্যানুলা। এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে খুব ভালো, সহজে সব সব জায়গায় পাওয়া যায়, সবাইকে দেওয়া যায়। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাকে এতে খুব বেশি ফ্লো দেওয়া যায় না, আপ টু 3 লিটার পর্যন্ত দেওয়া যায়। বেশি ফ্লো দিলে নেজাল ইরিটেশন হয়, নেজাল ট্রমা হয়, ইন্ট্রানেজাল ট্রমা হয়। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে। সিম্পল ফেস মাস্ক এতে একটু বেশি আমি দিতে পারবো, অ্যারাউন্ড 5 to 6 লিটার আমরা দিতে পারবো, এটা দেখেছি সব জায়গায় আছে, এটা চিনতে পারবি। একটা মাস্ক লাগানো আছে, একটা টিউব লাগানো আছে, ঠিক একই রকম দেখতে। এই মাস্ক আর টিউবের মাঝখানে একটা যদি চেম্বার থাকে, দ্যাট ইজ আ নেবুলাইজার চেম্বার। তো এই জিনিসটার মধ্যে যদি আমি একটা নেবুলাইজার চেম্বার যোগ করে দিই, দ্যাট আমার নেবুলাইজেশনের দিকেও কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করবি, রিজার্ভায়ার মাস্কের কি গুরুত্ব। আচ্ছা, এইটা হচ্ছে এইটা নন রিব্রিদিং মাস্ক। নন রিব্রিদিং মাস্ক মানে যে আমার যেটা হচ্ছে এক্সেলেশন পোর্ট, আমি সেম জিনিস আর ইনহেল করবো না। আর এখান থেকে দিস ইজ দ্য রিজার্ভায়ার, এখান থেকে আমার ওয়ান ওয়ে একটা ফ্লো হবে। মানে ওয়ান ওয়ে ফ্লো মানে আমি যখন ইন্সপায়ার করব তখন এই ব্যাগ থেকে অক্সিজেন, কনসেন্ট্রেটেড অক্সিজেন আমি ইন্সপায়ার করব, বাট এক্সপিরেশন করলে ব্যাগে যাবে না। হ্যাঁ, দ্যাট ইজ নন রিব্রিদিং মাস্ক। এটার ইম্পর্টেন্স কি না, নন রিব্রিদিং মাস্ক থেকে আমরা হাই ফ্লো, হাই এফআইও2 দিতে পারি, 10 to 15 লিটার পর্যন্ত দিতে পারি। অ্যান্ড যদি ভালো করে ফ্লো বাড়াই, অ্যারাউন্ড 50 মিটারের মতো ফ্লো যদি করি, অ্যারাউন্ড এফআইও2 100% তো মেনটেন করতে পারি, যেগুলোতে নেজাল ক্যানুলা মাস্কে লেস দেন 50% 60% ইউজুয়ালি মেনটেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করবি। মিটার ডোজ ইনহেলার কিছু দেবে। মিটার ডোজ ইনহেলার দু ধরনের মেনলি মিটার ডোজ ইনহেলার থাকে। একটা হচ্ছে একটা হচ্ছে এরকম টাইপ, যেগুলোকে আমরা নিই। এটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার, এর মধ্যে এই পার্টস গুলো দিয়েছে। একটা ক্যানিস্টার, যেটাতে ওষুধ থাকে, মেডিসিন থাকে, যেটা ফিল আপ করতে হয়। আর দিস আর দ্য অ্যাকচুয়েটার, যেটা দিয়ে ওষুধটা ডেলিভারি হয়। দিস ইজ দ্য মিটারিং ভালভ, দিস ইজ দ্য অ্যাকচুয়েটার সিট,
অ্যান্ড ড্রাগস অ্যাকচুয়ালি নজেল কিভাবে দিতে হয় সেটাও লেখা আছে। হাউ টু ইউজ মিটার ডোজ ইনহেলার, এগুলো পড়বি, পড়লে বুঝতে পারবি, এগুলো এক্সপ্লেন করার কিছু নেই, সেলফ এক্সপ্লেনেটরি। ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, কারণ এটা হচ্ছে অ্যাডিশনাল কস্ট, একটু বেশি দামি হয়। হ্যাঁ, বাট ওয়ান ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ ইউজুয়ালি উই ডোন্ট ইউজ এমডিআই অ্যালোন, ইউজুয়ালি ইউজ প্রেশার অ্যালোং উইথ ইট। প্রেশার না দিলে আমার এমডিআই ছোট বাচ্চারা করতে পারবে না, কারণ বড়রা আমরা ইনহেলেশন, তারপরে হোল্ড হোল্ড করতে পারি ব্রেথটাকে, এগুলো আমাদের কোঅর্ডিনেশন ভালো করি, ছোট বাচ্চারা পারে না। এখানে আমাকে একটা স্পেশাল ডিভাইসটা জানতে হবে, স্পেশাল ডিভাইসটা চিনতে হবে। ঠিক আছে, এবার একটা ড্রাই পাউডার ইনহেলার, এটা হচ্ছে সিম্পল ফর্ম অফ ডিপিআই, সিম্পল ফর্ম অফ ইনহেলার ইনহেলার থেরাপি। এটা বড়রা ইউজুয়ালি, বাচ্চারা ইউজ করতে পারে না, কারণ এখানে হচ্ছে একটু কোঅর্ডিনেশনের দরকার হয়। ইউজুয়ালি এটা ওল্ড, একটু ওল্ডার চাইল্ড লাইক 10 years 12 years ইউজ করতে পারে, বাট ছোট বাচ্চাদের ইউজুয়ালি গিভ এমডিআই উইথ স্পেশাল। হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো লেখা আছে। স্পেশাল ডিভাইস, স্পেশাল ডিভাইসের কি কি মেকানিজম, ইট রিডিউসেস জেট এফেক্ট, ওভারকাম হ্যান্ড ব্রেড কোঅর্ডিনেশন প্রবলেম, যেটা বললাম কোঅর্ডিনেশন করার দরকার হয় না। ডিসপার্সেস এরোসল ডিসচার্জ উইদিন দ্য চেম্বার, এরোসলস গুলো যখন একে অপরের সাথে কোলাইড করে ইন দা চেম্বার, ইন দা স্পেশাল, সেখানে ওগুলো হচ্ছে ডিসচার্জ হয়ে যায়। ডিসচার্জ হয়ে যাওয়ার জন্য তারা অনেক দূর যেতে পারে না, দে প্রেসিপিটেট ইনসাইড দ্য মাউথ অনলি। এই জন্য লোকাল কমপ্লিকেশনস হয় মাউথের ড্রাগ ডেলিভারি হলে। আর যেখানে আমার ড্রাগটা রিচ করার কথা, দ্যাট ইজ দ্য লোয়ার এয়ারওয়েজ অর দ্য লোয়ার ডাউন ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, সেখানে পর্যন্ত ড্রাগ পৌঁছয় না। যাতে করে ডিসচার্জ না হয়, যাতে করে ড্রাগস পৌঁছয়, আরো মাইক্রোনাইজ ফর্মে পৌঁছয়, সেই জন্য স্পেশাল ডিভাইস ইউজ করা আছে। দেয়ার আর লট অফ অ্যাডভান্টেজ স্পেশাল ডিভাইস, দিস ইজ আ স্পেশাল ডিভাইস। একদিক দিস ইজ দ্য মাউথপিস অর দ্য মাউথ সাইড, দিস ইজ দ্য এমডিআই সাইড অর মিটার ডোজ ইনহেলার সাইড। তো আমি এই জায়গাটা একটু বড় বাচ্চাকে মুখের মতো ঢুকিয়ে নিঃশ্বাস নিতে বলবো, ছাড়তে বলবো, ওইটা করে। আর যদি ছোট বাচ্চা হয় তাহলে এখানে আমি একটা মাস্ক লাগাবো ইন দ্য মাউথ সাইড, আমি একটা মাস্ক লাগিয়ে মাস্কটা চেপে রেখে দেবো। ছবি আছে দেখি, এটাও এক ধরনের স্পেশাল, জিরো চেম্বার। এটা হচ্ছে একটু বড় বাচ্চা, মোর দ্যান 7 years 8 years, যারা মুখে দিয়ে করতে পারবে তাদের জন্য এইভাবে। আর এটা ছোট বাচ্চা, এই একটা মাস্ক লাগিয়ে দিয়েছে, ওরকম চেপে রেখে এখানটা ক্যানিস্টারটা আমি চাপবো, আর ওকে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলবো, যাতে করে অ্যারাউন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড করে নিঃশ্বাস নিতে বলবো, যাতে করে ড্রাগটা ডেলিভারি। হাইজিন কিভাবে মেনটেন করবো এটা আছে। এবার কিছু জিনিস, লাম্বার পাংচার, এগুলো নিয়ে কিছু বলার নেই, সবই জানিস। সব জায়গায় ইন্ডিকেশন, সব সিএসএফ এক্সামিনেশন জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এনি কন্ট্রা ইন্ডিকেশন কি কি আছে সেগুলো জিজ্ঞেস করতে পারে। কোথায় করবো আমরা জিজ্ঞেস করবো। ইউজুয়ালি ইন চাইল্ড উই প্রেফার টু ডু বিটুইন L4 and L4 স্পাইন। কিভাবে করবো সেগুলো সব ডিটেলসে খুব সুন্দর বানিয়েছো, এগুলো একটু করতে হবে। হ্যাঁ, সেগুলো নিয়ে খুব একটা কিছু বলার নেই। যেটা বলার আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল সিএসএফ প্যারামিটার, এটা একটু জানতে হবে, পরীক্ষা জিজ্ঞেস করবো হোয়াট ইজ নর্মাল সিএসএফ প্যারামিটার। আর what are the complications like post LP headache, post LP back pain, bloody tap, infections, hemorrhage, post-dural puncture, cerebral herniation, যদি বেশি আর raised intracranial tension আছে তার যদি CSF করে দিন বিফোর ম্যানেজিং দা raised intracranial tension, সেখানে আমার চান্স অফ cerebral herniation আছে। বোন ম্যারো অ্যাসপিরেশন, দু ধরনের নিডিল হয়, একটা ক্লাইমা, একটা সালাস। ছবিটা আমি দেখাচ্ছি, ক্লাইমা সালাস, সালাসটা হচ্ছে এইটা, ক্লাইমা হচ্ছে এইটা। কিভাবে মনে রাখবি সালাস কোনটা ক্লাইমা কোনটা? সালাস ইজ ফর সাইড, সাইডে দেখ, এর একটা সাইডে একটা গার্ডের একটা নব বেরিয়েছে সাইডে। সো এখানে হচ্ছে এটা আছে, ক্লাইমাতে সাইডে নেই, ক্লাইমাতে গার্ডটা এখানটায় আছে। তো এস ফর সাইড, সাইড হচ্ছে সালাস। দিস ইজ বোন ম্যারো বায়োপসি, বোন ম্যারো অ্যাসপিরেশনের পার্টস গুলো এটা। দিস ইজ দ্য বোন ম্যারো নিডিল, দিস ইজ দ্য স্টিলেট, এন্ড দিস ইজ দ্য গার্ড। ঠিক আছে, গার্ডটা আমাকে সেট করে, আর কিভাবে করতে হয় ওটাও করে দিয়েছে। ইন্ডিকেশন অফ রিফাইন বায়োপসি, আমি এটা একটা সহজ একটা নেমোনিক বলছি, ক্লাইমা, ক্লাইমা নিডিল আছে, ক্লাইমা দিয়েই এর মেজর ইন্ডিকেশন গুলো হবে। কে ফর কালাজার, এল ফর লিউকিমিয়া or lymphoma, I for infections like pyrexia of unknown origin, infiltrations like Gaucher's Niemann-Pick, iron deficiency anemia, ITP। তো আই দিয়ে এতগুলো হলো ইন্ডিকেশন, এম দিয়ে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এন্ড আদার ম্যালিগন্যান্সি, এ ফর অ্যাপ্লাস্টিক anemia। এইটা দিয়ে একটা সহজভাবে মনে রাখতে পারিস, ক্লাইমা দিয়ে নেমোনিক, মিডিলটার নাম ক্লাইমা আর নেমোনিকটা ক্লাইমা। ঠিক আছে, বোন ম্যারো অ্যাসপিরেশন এটাই দেখিয়েছে, পার্টস গুলো এগেন স্টিলেট, গার্ড আর মিডিল, কিভাবে করতে হবে সেটাও দেখিয়েছে।
রিস্ক ফ্যাক্টরস, কমপ্লিকেশনস, এগুলো প্রসিডিওর, এগুলো সব পড়ে নিবি। এগুলো পড়ার পিছনে ব্লাড ট্রান্সফিউশন সেট দেওয়া থাকে। ব্লাড ট্রান্সফিউশন সেটে এখানে আর ডিফারেন্স ফ্রম ব্লাড আর ইনফিউশন সেট অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন ডিফারেন্স হচ্ছে এই জায়গাটা। ব্লাড ট্রান্সফিউশন এখানে এই যে চেম্বার উইথ ফিল্টার, এইটা যদি না থাকে দ্যাট উইল বি আ ইনফিউশন সেট। এইটা যদি থাকে দ্যাট উইল বি আ ট্রান্সফিউশন সেট। ওকে, ব্লাড ট্রান্সফিউশন সেট বাকিগুলো পড়ে নিবি। এটা ইনফিউশন সেট দেখ এখানটায় আছে, কিন্তু এখানে ড্রিপ চেম্বার, এখানে কোনো এরকম ফিল্টার নেই বা কোনো জালি নেই, মানে কোনো নেট টাইপের জিনিস নেই। এটা যদি না থাকে দ্যাট ইজ ব্লাড ট্রান্সফিউশন চেম্বার, এটা যদি না থাকে দ্যাট ইজ ইনফিউশন চেম্বার। জাস্ট জানতে হবে, পার্টস গুলো পড়ে নিন, জাস্ট সেম টু সেম দেখতে পাবি, এগুলো পড়ে পড়ে চলে আসবে। আইভি ক্যানুলা, বিভিন্ন সাইজের আইভি ক্যানুলা আছে। ইউজুয়ালি আমরা বাচ্চাদের ইউজুয়ালি বেশি সরুগুলো ইউজ করি। যত গজ যত ইনক্রিজ হবে তত সাইজ ছোট হবে। ইউজুয়ালি ইয়েলো, ভায়োলেট আর ব্লু, এই তিনটের মধ্যে আমরা পেডিয়াট্রিক্স ইউজ করি। আর অ্যাডাল্টে দেখেছিস গ্রিন বা গ্রে যেরকম ইউজ করে, অরেঞ্জ ইউজুয়ালি কেউ ইউজ করে না। তো দিস আর দ্য ভেরিয়াস আইভি ক্যানুলাস। এটা থাকতে পারে মাইক্রোডিপ সেট, বাচ্চাদের খুব মাইক্রোডিপ সেট থাকে, মাইক্রোডিপ সেটটা দেখতে জানতে হবে। মাইক্রোডিপ সেটের ছবিটা মনে হয় নেই, মাইক্রোডিপ সেট দেখে নিবে আমি। ঠিক আছে, এই কটা জিনিসই মেনলি থাকবে। টুকটাক একটা দুটো জিনিস, যেমন ইটি টিউবটা আমি আনতে অ্যাড করতে ভুলে গেছি, ইটি টিউব একটা থাকতে পারে। ম্যাক্সিমাম এই কটা জিনিসই থাকে। এগুলো ভালো করে পড়বি, এক্সট্রা যদি কিছু থাকে পরে যদি পরে দরকার করে ক্লাস করতে হবে এক্সট্রা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখানেই তাহলে আজকে ক্লাস শেষ করছি, তো 50 হয়ে গেছে। সব ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই। হ্যালো, তাহলে হচ্ছে shall I stop here? অনিকেত, শুনতে পাচ্ছিস তো? তাহলে কি করবো, বন্ধ করি? কজন আছে এখন? ঠিক আছে, ঠিক আছে। So now I am stopping this. তোদের পরীক্ষা কবে রে? তোদের প্র্যাকটিক্যাল? ও মানে রিশিডিউল হয়েছে। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দে। আর কি করবি, কোভিড টাইমে তো এটা সামনাসামনি ক্লাস হওয়ার কোনো ডিফারেন্স আছে। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। স্টপিং।